আলোচনা করছিলাম, আপনাদের মনে আছে কাইন্ডস অফ প্রিপোজিশন। তো কাইন্ডস অফ জি প্রিপোজিশন স্যার। ক্লাসটাও আমি আবার অনেককে দিতে পারি নাই, একটু প্রবলেম হয়েছিল, মানে খুঁজে পাইছিলাম না আর কি, বুঝছেন। তবে ওই ক্লাসটা রেকর্ড করা হয় নাই, কিন্তু কাইন্ডস অফ প্রিপোজিশনের উপর আমার একটা ভিডিও আছে, সেটা আমি অনেককেই দিয়েছিলাম, কিন্তু আবার অনেককে দিতে পারি নাই। যাদেরকে দিতে পারি নাই একটু নক করে কাইন্ডস অফ প্রিপোজিশনটা আমি দিয়ে দেবো। তো যাই হোক, আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের শিডিউল ক্লাস হলো ইংরেজি ক্লাস। তো ইংরেজি ক্লাসের মধ্যে আমরা গত পর্বে কাইন্ডস অফ প্রিপোজিশন, তার আগে আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করেছিলাম, এগুলো আপনারা বারবার এই ক্লাসগুলো দেখার সুযোগ আছে। সেকেন্ডলি, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা অত্যন্ত ইংরেজির গুরুত্বপূর্ণ টপিকস। সেটা বি ইউনিট এবং সি ইউনিট এবং বাংলাদেশের সকল ইউনিভার্সিটির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাইডে কোন সাইডটা বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়টা আমরা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। দেখেন, একটা বিষয় সেটা হলো, প্রথমে আমরা যে আলোচনা করব আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ অথবা পজিশন অফ, এখান থেকে অল্প একটা বিষয় জানবো, তারপরে আমরা একটু আগাবো। পজিশন অফ, এটা আমরা বলতে পারি দুইটাই, পজিশন অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা বাক্যের মধ্য থেকে আমরা কিভাবে, মানে একটা বাক্যের মধ্য থেকে আমরা কিভাবে পার্টস অফ স্পিচ নির্ধারণ করতে পারি যে এটা কোন পার্টস অফ স্পিচ, আর এটার সাথে জড়িত আছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। সেটা আমরা এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটা জানার পরেই ওটা নিয়ে আমি আলোচনা করব। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ মানে আমরা একটা পার্টস অফ স্পিচকে নির্বাচন করব, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটাকে নাউন না অ্যাডজেক্টিভ, ভার্ব না ভার্ব, প্রিপোজিশন না কনজাংশন, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। এটার নাম কিন্তু আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আর এটার আরেকটা নাম হলো পজিশন অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যের যে জায়গায় এরা অবস্থান করতেছে, যে জায়গায় বসতেছে, ওই পজিশন অনুসারে ওটা আসলে কোন পার্টস অফ স্পিচের চিহ্ন বহন করছে বা কোন পার্টস অফ স্পিচ হিসাবে সে বাক্যে ব্যবহৃত হয়েছে, সেটা আমরা জানার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে আমাদের চিহ্নটা যেমন গুরুত্বপূর্ণ তেমন অতটা গুরুত্বপূর্ণ না। এখানে কিন্তু আমার সবচেয়ে ভালোভাবে জানতে হইতেছে স্ট্রাকচারটা, ধরনটা। আর এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটা জানার পূর্বে যে জিনিসটা আমাদের জানার জন্য অত্যন্ত সহযোগী, খুবই গুরুত্বপূর্ণ, ওইটা হলো আমাদের আগে জানতে হবে যে আমরা এটি কিভাবে নির্বাচন করব। দেখেন, একটা কথা আমি এখানে বলে নিতে চাই আপনাদের, যে আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে কয়টা আছে মোট? নাউন, প্রোনাউন জানি কিন্তু আমরা এখানে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, কয়টা হলো? আর শেষেরটা হলো ইন্টারজেকশন। মোট হলো আমাদের 8টা। এখন আমি এখানে এই 8টার নাম আপনাদের সবাই মুখস্থ আছে, কিন্তু আমি এখান থেকে যে বিষয়টা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেটা হলো, আপনাকে জানতে হবে যে বাংলা বইয়ে আমরা যে বাংলা লেখাগুলো পড়ি, এর মধ্যে বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম এবং ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া, এই যে আমাদের পদগুলো আছে, এই পদের বাইরে কোনো বাংলা বইতে আপনি কি আর কোনো পদ কখনো সন্ধান পাবেন? যেমন আপনি একটা বাংলা বই পড়তেছেন, সেটা ইসলামের ইতিহাস হতে পারে, সাধারণ ইতিহাস হতে পারে, রাষ্ট্রবিজ্ঞান হতে পারে, পৌরনীতি হতে পারে, যে বই আপনি পড়েন, ওই বইয়ের মধ্যে যে বাক্যগুলো আপনি পড়বেন, ওই বাক্যগুলোর মধ্যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো
কোন শব্দই কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া এই পদগুলোর বাইরে হতে পারে? পারে না। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যে কথা বলতেছি, আমি আজ ঢাকা যাব, ঠিক আছে, ঢাকা আমাকে যেতেই হবে, কেননা ঢাকায় হসপিটালে আমার শাশুড়ির মায়ের স্বাস্থ্য বোন অ্যাডমিট আছে, ঠিক আছে, সেখানে আমাকে যেতেই হবে, এরকম আমি কথা বলতেছি। আমি যত কথাই বলি, খেয়াল করছেন, এই সবগুলো কথাই, প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পদের আওতাভুক্ত। সুতরাং আমরা এক কথাই বলতে পারি, আপনার বাংলা বইয়ের বা বাংলার সবগুলো শব্দই কোনো না কোনো পদের আওতাভুক্ত। সেটা কয়টা? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। আমি যে বাক্যই লিখছি, ওই বাক্যের মধ্যে সবগুলো শব্দ যদি আপনি দেখেন, তাহলে সবগুলো শব্দই কোনো না কোনো পদের আওতাভুক্ত। Am I right or not? আমার কথা কি ঠিক আছে? আপনি কি বুঝছেন কথাটা? যদি বুঝা থাকেন তো এই প্রসঙ্গত আমার কথা, কারক তাইলে কোন পদ, সমাস তাইলে কোন পদ, এগুলো কি? এগুলো তো পার্টস অফ স্পিচের মধ্যে নাই। সন্ধি, এটা আবার কোন পদ? এটা তো পার্টস অফ স্পিচের মধ্যে নাই, পদের মধ্যে নাই। হ্যাঁ, এইগুলো কোনো না কোনো পদের আওতাভুক্ত। যেমন আমরা যদি বলি কারক, কারক বলতে আমরা নির্বাচন করি কি? ক্রিয়াপদ এবং বিশেষ্য পদের রিলেশনটাই হলো কারক। তার মানে এর মধ্যে কি পদ আছে? সমাস কি? কতগুলো পদ যখন এক পদে পরিণত হয় তার নাম কি? সমাস। আচ্ছা, সন্ধি কি? দুইটা পদ যখন একটা পদে পরিণত হয়, অর্থাৎ প্রথম পদের শেষ বর্ণ, দ্বিতীয় পদের প্রথম বর্ণ, এই দুজনের সাথে একটু যুক্তি তর্ক হয়, তারপরে সন্ধি হয়ে মিলিত হয়ে একটা শব্দ হয়। এটা কি আসলে? তার মানে আমরা লক্ষ্য করতেছি, পদ বলতে অর্থাৎ আমরা বাংলা ব্যাকরণের যত কিছু আলোচনা করি, সমস্ত কিছুই কোনো না কোনো পদের আওতাভুক্ত। এখন আপনি হঠাৎ করে বলতে পারেন, ক এটা কোন বর্ণ? বুঝে গেছে? এটা যদি বলি, আমি এই বাক্যটাই যদি বলি, ক এটা কোন বর্ণ? আচ্ছা, ক এখানে নাউন, এইটা এটা প্রনাউন, মানে সর্বনাম, সর্বনাম পদ। তার মানে এইটা কোন, কোন বলতে ওটারই কিন্তু বোঝাইতেছে কোন বর্ণ, কোন বর্ণ। এখানে কোনটা হলো আপনার আসতেছে কি? বিশেষণ পদ। বর্ণটা আপনার আসতেছে কি? বিশেষণ পদ। তার মানে বাক্য আপনি যেভাবে লেখেন, যে আঙ্গিকে লেখেন, বাংলা যে পাঁচটা পদ আছে, পাঁচটা পদের বাইরে কিচ্ছু হবে না। ঠিক এইরকম ভাবে ইংরেজি আপনি যেটাই আলোচনা করেন, ইংরেজি আপনি যত বড় বই পড়েন, ইংরেজির মধ্যে যা কিছুই থাক, এই আটটার বাইরে কিন্তু কিছু নেই। অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তখন আপনি বলতেই পারেন আর্টিকেল কোনটা? আচ্ছা, একদম স্বাভাবিক, কিন্তু আর্টিকেল কোনটা? আর্টিকেল কি? এ এন দি এর ব্যবহারকে আমরা আর্টিকেল বলি। এ মানে একটি, এন মানেও একটি। যদি বলি এ পেন, একটি কলম, এটা সেটা কি নির্ধারণ করতেছে? সংখ্যা নির্ধারণ করতেছে। তার মানে কি? এখানে আসতেছে যে সকল শব্দ নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, তার মানে সংখ্যাটা কি? ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তার মানে আমরা কিন্তু বুঝতেছি আর্টিকেল কি অ্যাডজেক্টিভ। প্রিপজিশন তো আছে, প্রিপজিশন যেটা, সেটা তো আমাদের চ্যাপ্টারের মধ্যেই আছে। দেখেন, আমাদের যে কয়টা আছে গ্রামাটিক্যাল আইটেম, আর্টিকেল, আমাদের মনে করেন এসএসসি সিলেবাসে যেটা ছিল, আর্টিকেল, প্রিপজিশন, তারপরে ছিল হলো প্রেজেন্ট ওয়ার্ডস। প্রেজেন্ট ওয়ার্ডস, ওয়ার্ড মানে তো কোনো না কোনো পার্টস অফ স্পিচ, আর ফ্রেজ মানে হলো কতগুলো পার্টস অফ স্পিচ মিলে একটা পার্টস অফ স্পিচের নিয়ে কাজ করে, তাই তো? তারপরে কমপ্লিটিং সেন্টেন্স, ওখানেও তো কমপ্লিট সেন্টেন্সের মধ্যে একটা পার্টস অফ স্পিচ বসে, কিন্তু একটা ফ্রেজই বসে। তারপর একটা কি আছে? রাইট ফর্ম অফ দ্য ভার্বস, ওটা তো লিখিয়ে দিছে, ওটা ভার্ব, ঠিক আছে। তারপরে কি বলছে? চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কি আছে? ভয়েস, একটা বাক্য, কতগুলো পদের সমষ্টি, কতগুলো পার্টস অফ স্পিচের সমষ্টি। আচ্ছা, ভয়েসের মধ্যে কি আছে? তারপরে যেগুলো আছে সবই সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ডিগ্রি মানে পজিটিভ ডিগ্রির বাক্য, কম্পারেটিভ ডিগ্রির বাক্য, সুপারলেটিভ ডিগ্রির বাক্য। বাক্য মানে কি? এর মধ্যে কতগুলো পার্টস অফ স্পিচ আছে, অর্থাৎ এগুলোই কিন্তু নেরেশন, ওগুলোও কিন্তু বাক্য, পার্টস অফ স্পিচের সমষ্টি। প্রোনাউন রেফারেন্স, ওটা কিন্তু সরাসরি প্রোনাউন, এই যে দেখেন প্রোনাউন। মডিফায়ার, মডিফায়ার এই যে দুইটা ছাড়া, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, একদম স্পষ্ট ভাষায় জেনে রাখবেন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে মডিফায়ার বলে, আর কোনো মডিফায়ার নেই।
অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এই দুই বেচারাই মডিফাই করতে পারে, আর কেউ কখনো মডিফাই করতে পারে না, যোগ্যতাই নাই মডিফাই করার। মডিফাই করা মানে কি একটু পরে আসতেছে পর্যায়ক্রমে। আচ্ছা, তারপরে যেটা আসছে আমাদের কানেক্টরস। কানেক্টরস মানে হলো এই যে তিনটে, হয় সেটা কনজাংশন, অথবা হয় সেটা প্রিপোজিশন, অথবা হয় সেটা অ্যাডভার্ব। তাছাড়া আর কোনো পণ্ডিতের কানেক্টরসের ভূমিকায় কাজ করার কোনো ক্ষমতা নেই, এই তিনজনই। আর যখন আপনি তিনটা সম্পর্কে বুঝবেন তখন দেখবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটে সাধারণত কানেক্টরস থেকে দুইটা প্রশ্ন আসে ইংরেজিতে। সি ইউনিটে ফাইনাইট, নন ফাইনাইট এবং সাহিত্য লিটারেচার এর সাথে জড়িত 3টা থেকে 4টা প্রশ্ন আছে, কিন্তু এই বিষয়গুলো আপনাকে একদম ভেতর থেকে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে সিনোনিম এন্ড অ্যান্টোনিমস। এটা কিন্তু 11 নম্বর অপশনে আপনাদের আসতো। সিনোনিম এন্ড অ্যান্টোনিমস বলতে কি বোঝায়? ও তো ওয়ার্ড, ওয়ার্ড মানে সেটা হয় নাউন হবে, অথবা অ্যাডজেক্টিভ হবে, অথবা ভার্ব হবে, অথবা এর মধ্যে থেকে কোনো না কোনো একটা হবে, তাই তো? তাছাড়া তার কিছু নেই। বিশেষ করে এগুলো কি হয়, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টার মধ্যে থেকে কোনো না কোনো একটা হয়ে থাকে সিনোনিম অ্যান্টোনিমস এর মধ্যে আমরা যেটা দেখি। এরপরে আছে কি পাংচুয়েশন। হ্যাঁ, দুঃখিত, এই পাংচুয়েশন এটা কোনো পদ না। পাংচুয়েশন এই শব্দটা একটা নাও, ঠিক আছে, কিন্তু পাংচুয়েশন এগুলো আমরা পদের আওতায় ফেলতে পারি না। এগুলোর নাম হলো বিশ্রাম চিহ্ন। বিশ্রাম চিহ্ন মানে বিরাম চিহ্ন, দাঁড়ি, কমা, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, সেমিকোলন, ড্যাশ, এগুলো কিন্তু পাংচুয়েশন। তো ঠিক আছে, আমরা এখানে পাংচুয়েশন শব্দ রেখে দিলাম। আচ্ছা, এখন আপনি আসেন, আমরা দেখলাম টোটাল গ্রামার বিশ্লেষণই করি আর যাই করি, ঠিক আছে, এই কয়টার মধ্যে, এই কয়টার বাইরে কিন্তু কিচ্ছু না, এই যে কয়টার বাইরে কিছুই নাই। এখন আসি আমরা, এর থেকে আমরা একটা ধারণা ক্লিয়ার হলাম যে আমাদের ইংরেজি আমরা যতই করি, যাই করি, সমস্ত কিছুর নামই কোনো না কোনো পার্টস অফ স্পিচ থেকে এসেছে। তো স্বাভাবিকভাবেই আপনার এখন মনের ভিতরে কিন্তু প্রশ্ন আসতে পারে, চমৎকার একটা প্রশ্ন আসতে পারে, তাই না? টেন্স যে শব্দটা, টেন্স, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? প্রথমে আমরা ধরলাম এটা নাউন, ধরে নিলাম আর এটা নাউন, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে ব্যবহৃত যে শব্দগুলো, ওগুলো কোন পার্টস অফ স্পিচ? টেন্স কি পুরো বাক্যটাকে কি টেন্স বলে, নাকি টেন্স কোন জায়গাটুকু? ঠিক এই জায়গাটুকু আমাদের খুঁজে বের করতে হবে। যেমন আমি যদি এখানে বলি, আপনি যদি স্বাভাবিকভাবে বলি, যেমন ধরেন সে 7 সপ্তাহ সহ আজও জ্বরে ভুগছে, দেখলাম বাক্যটা। সহ বলতে আমি এখানে বললাম সে 7 সপ্তাহ ধরে, মানে 7 সপ্তাহ হাতে আছে এখনো, তার ওটা কিন্তু বাদ যায় না। তখন আপনি বাক্যটা দেখে বলবেন এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি বলতেছেন, বলার পর আপনি কি দিয়ে বললেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কোন জিনিসটাকে আপনি দেখে বলছেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? আপনি কি সেই দেখে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছেন? 7 দেখে, সপ্তাহ দেখে, না ধরে দেখে, না আজ দেখে, না ও দেখে, না জ্বরে দেখে, না ভুগছে দেখে? কোন শব্দটাকে দেখে আপনি বুঝলেন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? ইয়েস, এই ভুগছে শব্দটাকে দেখে। তো ভুগছে শব্দটা কি? ভার্ব। তো ভার্বটা মানে কি? এখন দেখেন, এই ভার্বটা মানে কিন্তু টেন্স। মোট কথা আমি বলি টেন্স সমান সমান কি? ভার্ব। ভার্ব মানে কি? আসলেই যেটা ভার্ব, সত্যিকার অর্থে আসলে যেটা ভার্ব। খুব গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব দিয়ে ক্লাসটা উপভোগ করার চেষ্টা করবেন, খুবই ইম্পর্টেন্ট। যে টেন্স টাইম মানে কি? ভার্ব। আর ভার্বটা মানে কিন্তু এখানে ফাইনাইট ভার্ব। ভার্বটা মানে হলো ফাইনাইট ভার্ব, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব কিন্তু ভার্ব না। ফাইনাইট ভার্বটা হলো ভার্ব, ভার্ব মানেই ফাইনাইট ভার্ব। এখন ভার্বটা মানেটা কি আপনি একটু খেয়াল করেন। যেমন ধরে যদি আমি এখানে বলি সে আশা আশা করে আর
আসলো না। দেখেন আমি সের পরে যদি সবগুলো ভার্ব বসাই, আসা, আসা, এই যে করা এবং আসলো, তিনটেই কিন্তু ভার্ব, চারটেই ভার্ব। দেখেন আমি এখানে যদি বলি সে আসা, একটা বাক্য দিলাম ফুল স্টপ। আচ্ছা, আরেকটা বাক্য লিখলাম সে আসা, আরেকটা বাক্য দিলাম ফুল স্টপ। পরের বাক্যটা লিখলাম সে করে, করে না কিন্তু এটা হলো করে। দেখেন সে আশা আশা করে আর আসলো না, তা কিন্তু মিনিংটা আসতেছে না। এই শব্দটা আসতেছে সে করে, সে আশা আশা করে আর আসলো না। এই জন্য আমরা উচ্চারণটা ঠিক করে নেবো। এটা হলো সে করে, এই অর্থটা আসছে, আর হলো সে আসলো। এখন আপনি বাক্যগুলো খেয়াল করেন, সে আশা বাক্যটা কিন্তু হয় নাই, সে আশা বাক্যটা কিন্তু হয় নাই, সে এখানে সে আশা আশা করে, আশা আশা করে আর আসলো না, সে করে মেনে নেই। কিন্তু যদি বলি সে করে তাহলে কিন্তু মিলে, কিন্তু করে শব্দটা তো এই জায়গায় ব্যবহৃত হয় নাই। সে করে মিলে না, কিন্তু সে আসলো মিলে গেছে। সুতরাং এই টোটাল বাক্যের মধ্যে যে চারটা ভার্ব আছে, এই যে চারটা ভার্ব আছে, এই চারটা ভার্বের মধ্যে এই আসলে আসলো এই শব্দটা হলো ভার্ব, আর বাদ বাকি একটাও কিন্তু ভার্ব না। এই যে আসলো যে শব্দটা বলতেছেন এটাই টেন্স, আর এটাই হলো ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে ভার্বটার সাথে সাবজেক্টের ক্লিয়ার রিলেশন আছে, যে ভার্বটার সাথে সাবজেক্টের রিলেশন আছে, ওই ভার্বটার নাম হলো ফাইনাইট ভার্ব। যে ভার্বগুলোর সাথে সাবজেক্টের রিলেশন নাই ওগুলো হলো নন ফাইনাইট ভার্ব, এবং ওগুলো ভার্ব না, ওটা হয় অ্যাডজেক্টিভ অথবা নাউন, ওটা হয় অ্যাডজেক্টিভ অথবা নাউন। হ্যাঁ, এছাড়া এটা কখনো কখনো প্রিপজিশনও হয়। তো বিশেষ করে এটা অ্যাডজেক্টিভ আর নাউন হয়, কিন্তু সেটা ভার্ব না। এইখানে আপনি যেটা দেখতেছেন আশা, এটা ভার্ব না। এখানে দেখতেছেন আশা, এটা ভার্ব না। এখানে দেখতেছেন করে, এটা ভার্ব না। তাহলে এটা কি হয়? নাউন অথবা অ্যাডজেক্টিভ, একটা কিছু হবে। ঠিক আছে, এই যে যে আপনার ভার্বটা, এই ভার্বটার নাম হলো ফাইনাইট ভার্ব, আর এই যে ভার্ব থেকে উৎপন্ন নাউন বা অ্যাডজেক্টিভ, এইগুলোর নাম হলো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব বাংলার দৃষ্টিকোণ থেকে আমরা যেমন চিনব, ইংরেজির দৃষ্টিকোণ থেকে এখানে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আমরা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। ফাইনাইট ভার্বটা কি আর নন ফাইনাইট ভার্বটা কি, যেটা আপনাকে নির্ধারণ করবে টেন্সের কথাটা। এখন আসেন, আমি যদি আপনাকে বলি ভাই টেন্স কাকে বলে, আপনি বলবেন ক্রিয়ার কালকে টেন্স বলে। ঠিক আছে, তার মানে ক্রিয়ার যে কালটা, ক্রিয়ার যে সময়টা, এই সময়টাকে টেন্স বলে, আপনি কিন্তু বলতেছেন। ঠিক আছে, তার মানে আমরা বলতেই পারি যে টেন্স সমান সমান টাইম অফ ভার্ব, টেন্স সমান সমান টাইম অফ ভার্ব, অর্থাৎ টাইম অফ ভার্ব মানে ভার্বের সময়টা। আচ্ছা, আবার বলতেছেন ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে, ঠিক আছে, টেন্স বলে। আমরা কিন্তু এইভাবে নানানভাবে সংজ্ঞায়িত করে থাকি। ঠিক আছে, আসলে টেন্স কাকে বলে একদম সহজ আছে, আপনি কিন্তু বুঝবেন। বাক্যে ব্যবহৃত ফাইনাইট ভার্বকে টেন্স বলে। টেন্স কি ভার্ব? বাক্যে ব্যবহৃত ফাইনাইট ভার্বকে টেন্স বলে। ওই ফাইনাইট ভার্বটাই টেন্স, আর কেউ টেন্স না। আর এই ফাইনাইট ভার্বটা যখনই আপনি চিনলেন, তখন এই যে 12টা টেন্স, এটা আপনার মাথার ভিতরে নক করবে, অটো নক করবে। আমি আসি, বিষয়টা খেয়াল করেন, আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি যা বললাম তার সাইডটা খেয়াল করেন। ফাইনাইট ভার্বটা আসলে কি, এবং ফাইনাইট ভার্ব সমান সমান যে টেন্স, এটা জানার জন্য আমাদের ভার্বের ফর্মগুলোকে বোঝানো দরকার। দেখেন, আমাদের ভার্বের ফর্ম হলো 5টি। ঠিক আছে, একটা হলো ভার্বের বেস ফর্ম, আরেকটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম? এগুলো কিন্তু জানতে হচ্ছে আমাদেরকে পর্যায়ক্রমে। প্রেজেন্ট ফর্ম, আরেকটা হলো কি পাস্ট ফর্ম। আচ্ছা, আরেকটা হলো কি পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা হলো প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা এইখানে অনেক সময় এইভাবে কইরা থাকি V1 V2 V3 V0 V5, ব্রাদার এইভাবে কিন্তু আমরা কইরা থাকি। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন V1 এটি আসলে কোনো ভার্বের নাম আছে? আদৌ কিন্তু নাই। আমাদের সুবিধার্থে এগুলো আমরা ব্যবহার করে থাকি, বিভিন্ন জন নানান কৌশল ব্যবহার করে থাকে। কিন্তু বেসিক শিক্ষার ক্ষেত্রে
বেসিকের সে কৌশল আর নাই, কারণ যে বেসিক বুঝে তার বেশি পড়া লাগে না, অল্প পড়াই সে ক্লিয়ার। আর যে বেসিক বুঝে না, কারণ সে যদি একবার খেয়াল করে বোরকা পরা আর হলো সেলার কামিজ পরা রাস্তায় যেটি দেখা যাইব সব মহিলা মানুষ, বুঝে গেছে? আর এইটা যদি কেউ না জানে, সে যদি খালি এইটুকুই জানে যে একটা মহিলা মানুষ পৃথক পৃথক ভাবে আমাকে চিন্তা হবে, তাহলে সে সারা জীবন কাটায় দিব, কিন্তু মহিলা মানুষ সে কিন্তু চিন্তা হবে না। বেসিকটা হলো সালোয়ার কামিজ পরে থাকে, শাড়ি পরে থাকে, বোরকা পরে থাকে, সাধারণত এই মানুষগুলো মহিলা মানুষ। ঠিক আছে, এখন এই যে ব্যাপারটা, এখান থেকে আপনি বেসিকটা জানলে তখন কিন্তু আর দুনিয়ার সব মহিলা মানুষ আপনি চিনতেছে। ব্যতিক্রম তো অবশ্যই আছে, কিন্তু আপনি যদি পৃথক পৃথক ভাবে সবগুলা মহিলা মানুষ এইভাবে চিনবার যান, সম্ভব না কিন্তু। আর সেই ক্ষেত্রে আপনার কাছে কোর্সটা অনেক বড় মনে হবে, বিষয়টাই এই। তো দেখেন, বেস ফর্ম বলতে আমরা কি বুঝি? বেস ফর্ম বলতে বুঝি হলো যে ভার্বের যে রুটটা, যেমন আপনি খেয়াল করেন, আমরা জানি বাংলায় ক্রিয়ার যে মূলটা, ক্রিয়ার মূল, ক্রিয়ার মূলকে কি বলে? ক্রিয়ার যে মূলটা, এই ক্রিয়ার মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। কেউ কিছু বলতে চাইতেছেন? ক্রিয়ার মূলটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, অথবা এটার আরেকটা নাম আছে ধাতু। এখন ক্রিয়ার মূল এই শব্দটার সাথে আমরা বরাবরই পরিচিত, কিন্তু তারপরে ক্রিয়ার মূলটা তালাশ করে আমরা খুঁজে পাই না। ক্রিয়ার মূলটা কি আসলে? বা একটু খেয়াল করি, ক্রিয়ার মূলটা হলো যে আমরা কোনো একটা ক্রিয়া নিলাম, মনে করেন খাওয়া, ঠিক আছে? এটাকে যখন আপনি তুই তুকারি, কথাটা বুঝেন? তুই তুকারি করে যখন এই শব্দটা আপনি বলবেন, ঠিক আছে, তখন এই ভার্বটার বা ক্রিয়াটার যে রূপটা আসবে, ওটাই হলো ভার্বের ক্রিয়ার মূল। আর ওটি ইংরেজিতে বেস, ভার্বের বেস ফর্ম। যেমন তুই খাওয়া, মিলে নাকি? তুই খা, এই খাটা হলো কি? মূল। তুই যা, এই যাটা কি? মূল। তুই পর, ওই যে থামে গেছে, দেখছেন? তুই পর, ওই যে মূল জিনিসটা পর, এই জন্য আমরা রুটও ব্যবহার করি, কিন্তু আপাতত আমি এখানে রুট ব্যবহার করছি না, ঠিক আছে? তুই যা, তুই খা, তুই পর। আচ্ছা, যদি আমরা এই তুই তুকারি করে এই আসে ক্রিয়াটাকে আমরা নির্দেশ করি, কি হবে? তুই আস নাকি? আসে ক্রিয়াটার ভিত্তিটা কি? যেমন ধরেন আপনার 5টা বউ আছে, আছে তো না? কিন্তু এমন ধরেন আছে আপনার 5টা বউ আছে, ঠিক আছে? এই আছেটা মানে কি? আছেটা মানে হলো থাকা, এই থাকার থেকে কিন্তু আসছে। তার মানে তুই থাক, এই জিনিসটা কিন্তু আছে ক্রিয়ার মূল, তুই থাক। আচ্ছা, অনুরূপভাবে হওয়া, এই হওয়া যে ক্রিয়া, এটার মূলটা কি? ঠিক আছে, এটা হওয়া ক্রিয়ার মূলটা কিন্তু শুধুই হ, তুই হ, তুই হ। এখন এই হটা আমরা ব্যবহার করি না, গ্রাম বাংলার দৃষ্টিকোণ থেকে আমরা এটা এইভাবে ব্যবহার করি, তুই ব্যারিস্টার অ, না হয় কি ডিসি অ, এসি অ, এসপি অ, তুই যেমন নয় তাই অ, আমার কি? যেখানে অটা যে ব্যবহার করছি, এটা এটা হলো প্রচলিত অপপ্রয়োগ, মানে এটা কিন্তু প্রচলিত, কিন্তু এটা কি? অপপ্রয়োগ। কিন্তু এখানে তুই ব্যারিস্টার অ, তা না, কিন্তু তুই ব্যারিস্টার হ নাকি ইঞ্জিনিয়ার হ, যাই হ, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তার মানে এই যে হওয়া ক্রিয়ার বেসটা কি? হ। আচ্ছা, এইরকমই প্রত্যেকটা ভার্বেরই কিন্তু একটা বেস আছে, হ্যাঁ, ওইটা কি বলা হয়? ক্রিয়ার মূল অথবা ধাতু, আর ইংরেজিতে বলা হয় ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এখন দেখেন বেস ফর্ম কখনো কিন্তু 5টা হয় না, একটা হয়। যে কোনো ক্রিয়ার বেস ফর্ম হবে একটা। প্রেজেন্ট ফর্ম কমপক্ষে 2টা, 3টা, 4টা পর্যন্ত হতে পারে। প্রেজেন্ট ফর্ম একেবারে কম হলেও 2টা হবে। পাস্ট ফর্ম সবসময় একটা হয়, পাস্ট ফর্ম কিন্তু কখনো 2টা হয় না, একটা হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম একটাও হয়, 2টাও হয়। যেমন গট, এটাও পাস্ট পার্টিসিপল ফর্ম, গটেন, এটাও পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার করা যায়। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কিন্তু কখনো 2টা হয় না, একটা হয়। দেখেন এখানে এই জিনিসটা আপনি লক্ষ্য করেন, ধরেন
বি ভার্ব, এটা হলো বেস ফর্ম, এটার অর্থ কিন্তু হ, খেয়াল করছেন মূল অর্থটা কিন্তু এটা হ। আচ্ছা, এরপরে আসেন প্রেজেন্ট ফর্ম কি? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো am, is, are। লক্ষ্য করছেন বি ভার্বের প্রেজেন্ট ফর্ম তিনটা, am, is, are, এই তিনটাকে আমরা প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার করি। পাস্ট ফর্ম দুইটা এখানে, কিন্তু এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম পাস্ট ফর্ম সাধারণত একটা হয়, কিন্তু এই বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ক্ষেত্রে কখনো কখনো দুইটা হয়, যেমন এখানে দুইটা হয়েছে। আর পাস্ট পার্টিসিপল ফর্ম এটা হলো বিন। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে আপনাদের একটা প্রচলিত যে ধারণাটা রয়েছে সেটা ভেঙে ফেলুন, একদম ক্লিয়ার হন। প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই মাথায় রাখেন, যেটা আমরা বারবার বলে থাকি, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যোগ হয় না। কোন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কখনোই আইএনজি যোগ হয় না। যদি প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয় তাহলে তো অ্যামিং, ইজিং, আরিং এগুলোর অস্তিত্ব আমরা পাইতাম, পাইনি? কখনো পাইনি। অ্যামিং, ইজিং, আরিং এগুলোর অস্তিত্ব কি আমরা কখনো পেয়েছি? পাইনি। সুতরাং প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয় না, যোগ হয় কার সাথে? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়, আর ওটাই হলো পার্টিসিপল। এই যে দেখেন বিংটা হয়ে আসলো। এখন আপনি বলতে পারেন বি অর্থটা কিন্তু হ, আর এই এম ইজ এর অর্থ আপনি সাধারণত জানেন, ওয়াজ এর অর্থ হচ্ছে, এটাও জানেন। বিন এর অর্থ হয় না, এটা ব্যবহৃত হয় তারপরে অর্থ তৈরি করে। বিং এর অর্থ হয় না, যখন তাকে ব্যবহৃত হয় তখন এটা অর্থ প্রদান করে। তো এরপরে আসেন হ্যাভ ভার্ব। এই যে আমাদের যে হ্যাভ ভার্ব আছে এটার অর্থ কিন্তু আসলে থাক। এই হ্যাভটা কিন্তু ভার্বের বেস ফর্ম, হ্যাভটা ভার্বের হলো বেস ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ আর হ্যাজ, এই দুটো। পাস্ট ফর্ম হলো হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম সেম হ্যাড। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই হ্যাভিং, হ্যাজিং না কিন্তু, কারণ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হওয়া। আমরা দেখেন অলরেডি আমাদের 8টা যে বি ভার্ব আছে সেটা কিন্তু আমাদের ক্লাসিফাইড হয়ে গেল। 8টা বি ভার্ব কি? am, is, are, was, were, be, been, being। গুণে দেখেন 8টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। হ্যাভ ভার্ব আপনি গুণে দেখেন 4টা আছে, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ ভার্ব আছে 4টা, ঠিক আছে, কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহৃত হইতেছে। তো ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এখন আসেন এগুলো সবাই কিন্তু ভার্ব না। কেন ভার্ব না, কিভাবে ভার্ব না আমরা জানবো পর্যায়ক্রমে। এরপর আছে মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? ক্যান, কুড, শ্যাল, শুড আপনি একটু মুখস্থ করে নেবেন দয়া করে। মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, ইউজ টু, ডেয়ার, নিড, মাস্ট যদি না থাকে আমি পাঠিয়ে দেবো, অত লিখতে চাইতেছি না। তবে মডাল অক্সিলারি ভার্বের কি আছে? প্রেজেন্ট ফর্ম সবগুলোরই আছে, পাস্ট ফর্ম অল্প কয়েকটার আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম একটারও নাই, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম একটারও নাই। তার মানে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম নাই, বেস ফর্ম নাই। তাহলে কি আছে এটা? মডাল অক্সিলারি যে ভার্বগুলো এগুলার আছে হলো প্রেজেন্ট ফর্ম। যেমন আমি একটু দেখাই দিতেছি, তবে আমি মুছে ফেলবো। দেখেন যে ক্যান এর পাস্ট ফর্ম আছে কুড, শ্যাল এটা পাস্ট ফর্ম আছে উড, কোনোভাবেই কিন্তু শুড না, শুড অর্থ হলো উচিত, আর এখানে শ্যাল অর্থ কি হবে এরকম কিন্তু অর্থ প্রদান করে। যেমন আমি যাব, আই শ্যাল গো, ঠিক আছে? এখন যদি বলি এটা পাস্ট ফর্ম যদি বলি, যেমন ধরেন আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তো দেখেন এই যাওয়ার সাথে কিন্তু আছে, কিন্তু আমি যখন বলতেছি আমি যাব, আই শ্যাল গো, আমার যাওয়া উচিত, দেখেন এখানে কই থেকে কি চলে আসে? আমার যাওয়া উচিত। তার মানে শুড কি কোনোভাবেই শ্যাল ভার্বের পাস্ট ফর্ম বা উইল ভার্বের পাস্ট ফর্ম? কোনোভাবেই না। এখানে দেখেন শ্যাল এর পাস্ট ফর্ম কি? উড। ক্যান, কুড, শ্যাল, শুড, এই যে দেখেন শুড চলে আসে, এই শুড এর কি নাই? পাস্ট ফর্ম নাই। শুড শব্দের অর্থ কি? উচিত। অট টু এটার কি নাই? পাস্ট ফর্ম নাই, শুধুই প্রেজেন্ট ফর্ম আছে, শুড, অট টু। আচ্ছা, ইউজ টু এটার কি নাই? শুধুই মাত্র কি আছে? প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম নাই। এগুলো কিন্তু আমরা মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে বলতেছি। কিন্তু উইল এটার প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম কি? উড।
ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। মে এই ভার্বটা কি আছে? প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে। তারপরে অট টু, ডেয়ার, নিড, মাস্ট। এই যে ডেয়ার এই শব্দটার শুধুই প্রেজেন্ট ফর্ম আছে, ডেয়ার। যে এখানে আমি আঁকতেছি না, দেখে এখানে লিখতেছি একটু, ডেয়ার, নিড এটা শুধুই প্রেজেন্ট ফর্ম আছে যখন এরা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, পাস্ট ফর্ম কিন্তু নাই। ঠিক আছে, মাস্ট যে শব্দটা আছে না, এইটার কিন্তু আবার পাস্ট ফর্ম আছে, হ্যাড টু। এই মাস্টের পাস্ট ফর্ম আছে কিন্তু হ্যাড টু। তাই দেখেন এই যে আমরা যে বিষয়গুলো জানলাম, দেখেন প্রেজেন্ট ফর্ম আছে, মডেল অক্সিলারি যে ভার্বগুলো আছে এদের প্রেজেন্ট ফর্ম আছে সবগুলার, পাস্ট ফর্ম আছে, কোনটার পাস্ট ফর্ম আছে, কোনটার পাস্ট ফর্ম নাই। আর এগুলার কোনো বেস ফর্ম নাই, এগুলার কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, এগুলার কোনো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম নাই, কারণ আপনি কোনোদিনও দেখেন নাই। ক্যানিং, কুডিং, তার মানে এগুলো বেস ফর্ম থাকলে কোন ফর্ম হইতো? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হইতো। আচ্ছা দেখেন নাই শ্যালিং, উডিং, শুডিং, অট, এখানে কি অট, টুইং, ইউজ, টুইং, উইলিং, উডিং, মেইং, মাইটিং, মাস্টিং, হ্যাড, টুইং, ডেয়ারিং। হ্যাঁ, ডেয়ারিং শব্দটা আছে কিন্তু আপনি ভার্বের ক্ষেত্রে না, ওটা অন্য জায়গায়। ঠিক আছে, নিডিং এগুলো কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ এগুলোর প্রেজেন্ট ফর্ম আছে আর হলো কি আছে, কোনটার পাস্ট ফর্ম আছে, কোনটার পাস্ট ফর্ম নাই। তো দেখেন আপনি কিন্তু এই মূল জায়গায় মাপ করতে হইতেছে। এবং মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা একটা নির্দেশনা বা একটা জিনিস বুঝলাম, এটা একটু পরে কাজে লাগবে। তার মানে এখানে আমরা যেটা দেখতেছি, ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আর হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দেখতেছি বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এবং মডেল ভার্বটা আমরা দেখে নিলাম। এই ক্ষেত্রে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল ভার্ব এছাড়াও তো আমাদের ভার্ব আছে। ঠিক আছে, কত ভার্ব আছে না? যেমন আমরা যদি এখানে বলি গো, এই গোটা কিন্তু ভার্বের বেস ফর্ম। এখন গো শব্দের অর্থ কি? যা, এর অর্থ কিন্তু যা। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম কি? এই যে দেখেন বি ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। ঠিক আছে, আর হলো মডেল অক্সিলারি ভার্ব। এই তিন ধরনের ভার্ব ছাড়া অন্য যে কোনো ধরনের ভার্ব আসবে সেটা প্রেজেন্ট ফর্ম হবে দুইটা, একটা হলো গো আর একটা হলো গোস। পাস্ট ফর্ম একটা নিয়ে আসলাম, পাস্ট পার্টিসিপল ফর্ম গন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই করি। ঠিক আছে, এরকম যত ভার্ব নিয়ে আসবো প্রত্যেকটা ভার্বই কিন্তু আমরা তখন বুঝতে পারতেছি। ঠিক আছে, দেখেন যদি আমি এখানে অন্য একটা ভার্ব নিয়ে আসতাম, যেমন ব্রিং, এটা কি হতো? ব্রিং। আর এখানে কি হতো? ব্রিং, ব্রিংস। এখানে কি হতো? ব্রট। এটাও কি হতো? ব্রট। আর এটা হতো কি? ব্রিংিং। এরকম যত ভার্ব আছে আমরা কিন্তু ভার্বস গুলোকে এই আয়তায় করুন, এবং ভার্বগুলোর ইউ হ্যাভ টু নো দ্য রিয়েল নেম অফ দ্য ভার্বস, নট ভার্ব 0, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 5। হ্যাঁ, এগুলা মাথা কিন্তু আওলায় যেতে পারে, কারণ আপনাকে ঠিক জিনিস জানতে হবে। এটা বেস ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ইউজ ইওর ব্রেন। এখন আপনি আসেন টেন্স। এই টেন্সের মধ্যে কিন্তু সাধারণত এই দুইটা ভূমিকা পালন করে টেন্সে, অর্থাৎ এই প্রেজেন্ট ফর্ম আর হলো পাস্ট ফর্ম। ঠিক আছে, বেস ফর্ম এটা মডেল সহজাগে ভূমিকা পালন করে, এরা সহযোগিতা করে, টেন্সে ব্যাপক ভূমিকা পালন করে না। ঠিক আছে, তো আমরা এর আগে একটা জিনিস জেনে নেব, সাবজেক্টের পরে ভার্ব বসার ব্যাপারটা। সাবজেক্টের পরে যদি আমরা এই ভার্বগুলো বসাই, ডাইরেক্ট সাবজেক্টের পরে আপনার ভার্বের বেস ফর্ম কিন্তু বসে না। ডাইরেক্ট সাবজেক্টের পরে খুব কম বসে, একটা জায়গায় বসে, সেটা হলো ইউ এর পরে, যেটার অর্থ তুমি, সেটা পরে বুঝাই দিতেছি। আর এই যে এইখানে দেখেন যে ভার্বগুলো আছে, এগুলো যখন আমরা সাবজেক্টের পরে বসাবো, সাবজেক্টের পরে, তখন আপনি খেয়াল করবেন সাবজেক্ট মিস্টার আই, এই আই শব্দের অর্থ হলো আমি। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে স্বচ্ছ। আপনি নিজেকে কখনোই আশাহত ভাবেন না, একটা আশা নিয়ে আগান। আপনি আপনার রাজ্যের রাজা। ঠিক আছে, আপনি ইজ দ্য বেস্ট, আপনি কিন্তু সর্বোত্তম। ঠিক আছে, এই কারণে আই এই বিষয়টা কিন্তু সর্বোত্তম প্রতিটা ক্ষেত্রে। যেমন আপনার সক্রেটিস বলেছিল নো দাই সেলফ, নিজেকে ছিল, মানে আমি কে ছিল। ঠিক আছে, যীশু খ্রিস্ট বলেছিল
ডিসকভার দ্য পাওয়ার উইদিন ইউ, নিজের মধ্যে নিজের ক্ষমতাটাকে আবিষ্কার করো। ঠিক আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। সুতরাং আমি শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আমিকে কিন্তু চিনি না, আমাদের আমি সত্তাকে কিন্তু চিনি না। আমাদের আমি সত্তা, আমার পথ যে প্রবন্ধটা আছে কাজী নজরুল ইসলামের, সেখানে একটু সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে। ঠিক আছে? তো যাই হোক, তা আমি শ্রেষ্ঠ, আমি হিসাব কিতাব করে না। যে কোনো গ্রুপ ভার্বের যে কোনো একটা জায়গায় 3-4টা ভার্ব আছে, উনি কোনো হিসাব করবে না আই কি সিঙ্গুলার নাকি প্লুরাল। অর্থাৎ আই নিজেকেই মনে করে বিশ্বের সবকিছু। অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে দেখেন, সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট কিন্তু আপনি চত্বর দিতে পারতেছেন মনে মনে, কিন্তু অন্যের দৃষ্টিকোণ থেকে আপনি কিন্তু একটা রুমের মধ্যে আবদ্ধ, অন্যের দৃষ্টিকোণ থেকে। সুতরাং আপনার দৃষ্টিকোণ থেকে আপনি বিশাল বড় একটি এরিয়ার রাজা, অন্যের দৃষ্টিকোণ থেকে আপনি খুব ক্ষুদ্র একটা কোণে বসে রয়েছেন। এভাবেই কিন্তু মূল কথাটা। সুতরাং যখনই আই সাবজেক্ট আসবে, তখন সে কখনোই কোনো হিসাব করবেন না ভার্ব বসার ক্ষেত্রে। যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম আমরা সরাসরি সাবজেক্টের পরে বসায় থাকি, এম ইজ এর মধ্য থেকে এম বসবে, হ্যাভ হ্যাজ এর মধ্য থেকে হ্যাভ বসবে, গো গোস এর মধ্য থেকে গো বসবে, ওয়াজ ওয়ার এর মধ্য থেকে ওয়াজ বসবে, আর এগুলো তো আলাদাই না। মানে যখনই একাধিক ভার্ব আছে, তখন আই প্রতিটা গ্রুপের প্রথম ভার্বটা তার চাই, এরপরে হিসাব, এরপরে হিসাব কিতাব আসবে। হিসাব কিতাবকে সাবজেক্টে যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার ভার্বটা বসবে। সিঙ্গুলার মানে কি, সাবজেক্ট যদি একজন বা একটি হয়, সিঙ্গুলার ভার্বটা বসবে। সাবজেক্ট যদি একজনের বেশি হয়, তখন প্লুরাল ভার্বটা বসবে। সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব আমরা বুঝুন কেমনে ভাই? ওয়ার কোনো ঘটনা না। আপনি দেখেন, সিঙ্গুলার এই বানানটা যদি আমরা বলি, সিন মানে পা, গু মানে পাটটা গুর মধ্যেই থাকে, লার, ঠিক আছে? আচ্ছা, সিঙ্গুলার শব্দের অর্থ কি? এক বচন। আচ্ছা দেখেন, প্রথম বর্ণটা কি? এস। বেরিয়ে যাইছে না? প্রথম বর্ণটা এস। তো এই যে এই ভার্বগুলোর মধ্যে দেখতেছেন, যার শেষে এস আছে ওইটাই সিঙ্গুলার, যার শেষে এস আছে, এই দেখেন ইজের শেষে এস আছে, এটা সিঙ্গুলার ভার্ব। হ্যাজের শেষে এস আছে, এটা সিঙ্গুলার ভার্ব। গোসের শেষে এস আছে, এটা সিঙ্গুলার ভার্ব। সুতরাং এটা সিঙ্গুলার সাবজেক্টের পরে বসে। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি সিঙ্গুলার সাবজেক্টের পরে কোনটা বলবে। ওয়াজের শেষে এস আছে, তাই এটা সিঙ্গুলার সাবজেক্টের পরে বলবে। আর যখন প্লুরাল সাবজেক্ট আসে, অন্য ভার্বটা বলবে। যেটা শেষে এস নাই, ওইটা ছাড়া যে অন্য ভার্বটা আছে, ওই ভার্বটার পরে বলবে। যেমন আমরা যদি বলি তারা, সেই ক্ষেত্রে কোনটা বলবে? আর। দে হ্যাভ, দে আর, দে গো, দে ওয়ার। অর্থাৎ সাবজেক্টটা যদি একজনের বেশি হয়, সেটা প্লুরাল। আর সাবজেক্টটা যদি একজন হয়, সেটা সিঙ্গুলার। আর সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব বসে। আশা করি এই জায়গা আর আপনাদের কোনো ঝামেলা থাকার কথা না, নাকি? আচ্ছা, এখন আসেন ভার্বের ফরম্যাটগুলো যেহেতু আমরা জানলাম, তাহলে আমরা মূল কথায় আসি। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, এখান থেকে সি ইউনিটে 3 থেকে 4টা প্রশ্ন করে, বি ইউনিটে 3 থেকে 4টা প্রশ্ন করে। যেমন পিন পয়েন্ট মানেই ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের কম্বিনেশন। গরম লাগতেছে? আচ্ছা যাই হোক, গরম লাগা ভালো। এখন কি করি আমরা, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের একটু ডিফারটা লক্ষ্য করবেন। আমি কিন্তু শুরুতেই বলেছি কথাটা, ফাইনাইট ভার্ব সমান টেন্স। ভেরি নাইস। ফাইনাইট ভার্ব সমান টেন্স। একদম এগুলো স্পষ্ট লিখে নিবে, হ্যাঁ, একদম ক্লিয়ার হয়ে যাবে। ফাইনাইট ভার্ব সমান টেন্স। নন ফাইনাইট ভার্ব সমান সেটা কিন্তু টেন্স না, আসলেই কিন্তু এটা ভার্ব। ফাইনাইট ভার্ব সমান টেন্স। এখন দেখেন প্রেজেন্ট ফর্ম, এই যে আমাদের যে ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো বলি না, প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু ফাইনাইট ভার্ব সমান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ফর্ম সমান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ফর্ম সমান পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে উইল প্লাস বেস ফর্ম, উইল প্লাস বেস ফর্ম, কিন্তু উইলের সাথে জড়িত আছে সকল মডাল অক্সিলারি ভার্ব।
ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ইউজ টু, ডিয়ার, নিড, মাস্ট সকল মডেল অক্সিলারি ভার্বের সাথে কিন্তু জড়িত আছে। কিন্তু আমরা এখানে উইল বা শ্যাল আসলে এটাকে আমরা বলতেছি উইল বা শ্যালের পরে যখন বেস ফর্ম ব্যবহার করি ওটাকে আমরা বলি ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু প্রশ্ন হলো উইল না এসে যদি ক্যান আসে এটা কোন টেন্স? উইল না এসে যদি কুড আসে তাহলে এটা কোন টেন্স? উইল না এসে যদি আমাদের ই আসে, মে আসে, মাইট আসে, ইউজ টু আসে, নিড আসে, শুড আসে, অট টু আসে, এই মডেল অক্সিলারি ভার্বগুলো যদি আসে তখন ওইটা ওই টেন্সটা কি নাম বলবো আমরা? বুঝে গেছে? এক্ষেত্রে ভেরি সরি, আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন পরিষ্কার বুঝবেন, আর্টসের স্টুডেন্টরাও কম বুঝবেন না, কমার্সের স্টুডেন্ট তো হিসাব কিন্তু ভালো বুঝেন। ঠিক আছে, মানে বিষয়টা হলো কি সবকিছুরই কিন্তু সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, এই জায়গাটার নাম হলো টেন্সের সীমাবদ্ধতা। মানে এখানে কোন কোন গ্রামাটিস্ট এরকম 15-20টা টেন্স বানাইছে এই জায়গা থেকে। ঠিক আছে, বাট আপনার যে বিষয়টা এখানে দেখেন আমরা উইল দিয়ে শিখবো, কিন্তু উইলের নিচে দাগ দিয়ে এখানে আমরা যদি এমটা লিখে রাখি অথবা উইলের ব্র্যাকেটে যদি আমরা এমটা লিখে রাখি মানে সকল মডেল অক্সিলারি ভার্বকে বোঝাইতেছি। কিন্তু এমটা কেন আমরা উজ্জ্বল রাখলাম? কারণ এটা টেন্সের সীমাবদ্ধতা। আমরা কিন্তু পাইছি ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করবেন, বি প্লাস কোন একটা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, কোন ভার্বের বেস ফর্ম এর সাথে আইএনজি আমরা এটা বলতে পারি। কিন্তু এই জায়গাটা যদি আপনি না বুঝেন খুব সহজেই আমরা লিখতে পারি বি প্লাস আইএনজি, কিন্তু এটাকে আপনি আবার বিন মনে করে ফেলাই দেন তো এই জন্য সমস্যা হয়ে যায়। বিন মনে করেন মানে এখানে বি এরপরে কোন ভার্ব, অন্য কোন ভার্ব, এটা বি ভার্বও হতে পারে, কোন ভার্বের সাথে কোন ভার্বের বেস ফর্মের সাথে আপনি আইএনজি যোগ করতে চান। আমি বিষয়টা এরকম বুঝিয়ে দিতেছি। বি মানে কিন্তু আপনারা অনেকেই ব্রেনের ভিতরে ধরে রাখছেন বি মানে বি। ঠিক আছে, আচ্ছা একটু ভালো করে খেয়াল করেন, উদাহরণ দিয়ে খেয়াল করবেন। আপনাদের গ্রামে কুদ্দুস নামে যে লোকটি আছে, কুদ্দুস উনি একজন মানুষ, তাই না? আপনাদের গ্রামে কুদ্দুস নামক যে লোকটি আছে উনি একজন মানুষ। তার মানে আপনি কুদ্দুস মানুষ এটা সিনেমা দিলেন, এর মানে আবুল, বাবুল, সুবল, জরিনে, সকিনে, কলছো, নামদিয়া, কদবানু, কুলবানু, নুবজান, আমেরজান, এই যে নামগুলো এরা কি মানুষ না? এরা সবাই মানুষ। এর মানে কি? এর মানে দাঁড়াইতেছে বি মানে শুধুই মাত্র যদি আপনি বি বুঝেন তখন আপনি ভুল করবেন। বি মানে একটা, বি মানে এই বির বদলে বসতে পারে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি নিজেই বসতে পারে। বি, বিন, বিং, এই আটটার বি মানে বি ভার্বের যে আটটা আছে এই সবগুলা। ঠিক আছে, যেমন এখানে আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাইতেছি। বি প্লাস কোন ভার্বের সাথে আইএনজি মানে কি হতে পারে? এটা হতে পারে বি, তারপরে এই জায়গায় আমি লিখে দিলাম কই বির পরে অন্য একটা ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এরপরে আমি লিখলাম বিং, বিং এর পরে মনে করেন অন্য একটা ভার্বের সাথে আইএনজি, এটা সাধারণত ইউজ হয় না। আচ্ছা, তারপর ধরেন এম, এরপরে একটা ভার্বের সাথে আইএনজি, ইজ এরপরে একটা ভার্বের সাথে আইএনজি, আর এরপরে একটা ভার্বের সাথে আইএনজি, ওয়াজ এরপরে ওই ভার্বটার সাথে আইএনজি, ওয়ার এরপরে ওই ভার্বটার সাথে আইএনজি, বিন এরপরে ওই ভার্বটার সাথে আইএনজি। আমি কিন্তু এই বুঝাইতে চাইছি, আমি বুঝাইতে চাইছি বি এর পরে কোন একটা ভার্বের সাথে আইএনজি। তাই বি এর পরে যদি আমরা এটাও লিখি, ধরেন বি এরপরে যদি আমি বিংও লিখি তাও তো ঠিক, কারণ কথাটা হলো আমার কথা কি বি ভার্বের পরে কোন ভার্বের সাথে কোন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, বি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হতে পারে। আচ্ছা, তার মানে এটা তো এটাও হতে পারে হ্যাভের সাথে আইএনজি যোগ হতে পারে, বি হ্যাভিং হতে পারে, কারণ হলো বি ভার্বের পরে অন্য কোন ভার্বের সাথে আইএনজি। আর এটার নাম কি ভাই? এটার নামই হলো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের আর কোনো ফর্মুলা নাই, সব কন্টিনিউয়াস টেন্স শেষ। আমি একটু বুঝাই দিতেছি। আরেকটা হলো অনুরূপভাবে হ্যাভ প্লাস, এই হ্যাভ বলতে আমি কিন্তু বুঝাইতেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং চারটাই। হ্যাঁ, কোন ভার্বে এর
যে কোনো ভার্বের পিপি অফ ভার্ব, তার মানে আমরা একসাথে বলতে পারি হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব। পিপি অফ ভার্ব মানে অন্য একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সমান সমান এটার নামই পারফেক্ট টেন্স। আচ্ছা, এখন জাস্ট আপনি এটুকু মুখস্থ করবেন। হ্যাঁ, আপনার 12টা টেন্স শেষ, আমি এক্ষুনি দেখাই দিয়েছি কিভাবে শেষ। জাস্ট এইটুকু মুখস্থ করবেন, এই কথাটা যেন আপনার মাথায় থাকে। ফাইনাইট ভার্ব সমান সমান টেন্স, প্রেজেন্ট ফর্ম সমান সমান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ফর্ম সমান সমান পাস্ট ইনডিফিনিট টেন্স, উইল প্লাস বিউজ ফর্ম সমান সমান কি ফিউচার ইনডিফিনিট টেন্স, বি প্লাস আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব মানে পারফেক্ট টেন্স। আর কিছু লাগবে না, এটাকে আপনি টানা মুখস্থ থাকবে, এইভাবে বলবেন। জাস্ট এই যে এইভাবে আপনারা বলবেন, প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনিট, উইল প্লাস বেস ফর্ম ফিউচার ইনডিফিনিট, বি প্লাস আইএনজি কন্টিনিউয়াস, হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব পারফেক্ট, পাঁচটাই রুল। ফাইনাইট ভার্বের আর কোনো রুল নাই, ফাইনাইট ভার্বের আর কোনো রুল নাই, টেন্সের আর কোনো রুল নাই। আপনার পুরো টেন্সের মধ্যে 12টা টেন্সের মধ্যে এই 5টা রুলের বাইরে কোনো টেন্স নাই, আমি এক্ষুনি আপনাকে বোঝাই দিতেছি। হ্যাঁ, এটা যদি আপনারা লিখে থাকেন ভালো হইতো। জি স্যার, লিখছি। ধন্যবাদ। এখন আপনি খেয়াল করেন, দেখেন আমি ইচ্ছা মতো একটা বাক্য লিখতেছি। সাপোজ খেয়াল করেন, আমি এখানে লিখতেছি দে had a powder box. প্রথমত আপনি চিন্তা করতেছেন এখানে আমি সাবজেক্টের পরে যে হ্যাড বসাইছি এটা কি ভার্বের পাস্ট ফর্ম নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম, দুই জায়গায় তো আছে। আপনি প্রথমেই ওই জায়গা থেকে ঘুরে আসেন, কারণ ঠিক সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম বসে না। ঠিক সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম বসে না, সেটা যদি ভার্ব হয়। আচ্ছা, এখন আপনি দেখেন তাহলে এটা কোন ফর্ম, পাস্ট ফর্ম। এই দেখেন আমি এখানে বলতেছি পাস্ট, এই হ্যাড মানে আমি কি বলতেছি পাস্ট ফর্ম। এখন বলবো না, এখন টেন্সের নাম বলবো। কিভাবে, এরপরে কি আর কোনো ভার্ব আছে? নাই, তাহলে এটার নাম কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি এই জায়গা থেকে আমি আপনাকে ক্লিয়ার করে নিয়ে আসতেছি, লক্ষ্য করে দেখেন। আমি এখানে লিখলাম দে, লেখি স্যার আমি লিখলাম হ্যাভ, ঠিক আছে। দে হ্যাভ এ গার্ডেন, লেখার পরে আপনি এখানে হ্যাভে আসছে। ইয়েস, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে তার বেস ফর্ম বসে না। যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে এটার নাম কি প্রেজেন্ট। প্রথমেই আলবে বলবেন প্রেজেন্ট। আর কি কোনো ভার্ব আছে এখানে? নাই, তাহলে এটার নাম কি প্রেজেন্ট ইনডিফিনিট। বাস হয়ে গেল কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে আসেন আমি একটু বাড়াই দেব, আই হ্যাভ মেড এ গার্ডেন। এইটুকু যখন আমি করছি খেয়াল করেন, এই যে হ্যাভ, এই হ্যাভটা বসানোর পরে পরে আমি এটাকে কি বলতেছি প্রেজেন্ট। আচ্ছা, প্রেজেন্ট বলার পরে এখানে দেখতেছি আরো একটা ভার্ব আছে, তখন কিন্তু আর আমি ইনডিফিনিট বলতে পারবো না। তখন আমাকে কি বলতে হবে, এই হ্যাভ ভার্বের ফর্মালে আসন লাগবে। হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব মানে কি টেন্স, পারফেক্ট টেন্স। হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব মানে কোন টেন্স, পারফেক্ট টেন্স। তাহলে এটা কি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এটার নাম কি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি আগান, আরো আগান। যেমন আমি এখানে বলতেছি আই হ্যাভ I have been making a garden. এখানে সে সময়টা উল্লেখ করে নাই, বাট আপনি এখন ভালো করে লক্ষ্য করবেন, হ্যাঁ দেখে আপনি বুঝছেন প্রেজেন্ট। ভেরি নাইস। এরপরে আরো ভার্ব আছে, আপনি দেখলেন এই দুটার মধ্যে পাশাপাশি দুটার মধ্যে সম্পর্ক তৈরি করবেন। হ্যাভ প্লাস এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব মানে কি পারফেক্ট। ঠিক আছে, এখন আপনি খেয়াল করেন, এই বলতে আসলাম পারফেক্ট। এখন দেখতেছি আরো ভার্ব আছে, তখন এটার সাথে এটা সম্পর্ক তৈরি করুন লাগবে। এটা কি ভার্ব, বি ভার্ব, বি প্লাস আইএনজি মানে নাম কি কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে এর নাম কি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে এই শব্দ কি এখানে ফাইনাইট ভার্ব, অর্থাৎ
যত যে যত বড় অংশই হোক যতটুকুই হোক সে যদি টেন্সের নাম ধারণ করতে পারে তখন ওইটাই হলো ফাইনাইট ভার্ব। আর দেখেন এটা চলে আসলাম কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কথা হলো আপনি এখন ব্রেনের ভিতরে একটা জিনিস স্থায়ী হয়ে বসে রয়েছে, যেটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা জানি ফর আর সিন্স দেখে ওই পাশে ফর এবং সিন্স থাকলে তারপরে সময় থাকলে ওটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এটা তো নাই। আপনি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমনে বলতেছেন? তাই আসলে তা আসল ঘটনাটা হলো কি বুঝছেন না? একদম বেসিক থেকে আপনাকে বুঝতে হবে মূল কথা কোনটা এখানে। মূল কথাটা হলো দেখেন, আপনি ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন, থার্ড ইয়ারে পড়েন এখন, মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারে পড়েন এখন, ঠিক আছে? রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন আজ সকালে, আপনার এক বন্ধু জিজ্ঞাসা করতেছে, আপনি কিন্তু রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক বন্ধুর সাথে হঠাৎ 4-5 বছর পরে জিজ্ঞাসা করছে, দেখা হয়েছে, আপনি জিজ্ঞেস করতেছে কিরে দোস্ত কি করস? আপনি করতেছেন হ্যাঁ দোস্ত আছি মোটামুটি, খারাপ না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়তেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়তেছি। এই আপনি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনি ওই আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তখন ইকোনমিক্সে পড়তেছেন না, আপনি কিন্তু অনেক আগে থেকে শুরু করছেন এবং এখনো পড়তেছেন, সেটাই নির্দেশ করতেছে। টাইমকে উল্লেখ করা দরকার আছে, এটা হলো ভাবটা। এই জন্যই আপনারা দেখবেন ইংরেজি প্রথম পত্রে অনেক আছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের মধ্যে আছে, we have been trying to do our best with the cope with to do our best to cope with the situation। অর্থাৎ আমরা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি। তো এই বাক্যের মধ্যে ফর কোনে, সিন্স কোনে আছে নাই, কিন্তু অতক্ষণে আমরা বুঝা ফেলাই দিই ইংরেজির মতোই আমরা বোঝা খাইতে নাই, বুঝে গেছে? আসলে কিন্তু তা না, ঘটনা কিন্তু একেবারেই সোজা। কারণ আপনি যখন ঘরে বসে বসে পড়তেছেন, বাতি জ্বালায় না আছে সাইডে, কেউ আপনার জিজ্ঞেস করলে কি করস, আপনি কিন্তু কইতেছে দাঁড়ানো পড়তেছি, ইনস্ট্যান্ট। এটা কি? এটা হলো কোন কন্টিনিউয়াস? এটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস না, কারণ আপনার যখন ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে, বৃষ্টি হইতেছে, জিনিসটা ইনস্ট্যান্ট, ইটস রেইনিং। কিন্তু যখনই আপনি কথার মধ্যে বলতেছেন রাস্তায় দেখা হলো কিরে দোস্ত কি করে, সেই ইপিজেডে 5 বছর, আপনি বলতেছেন ইপিজেডে 5 বছর ধরে চাকরি করতেছি, এই 5 বছর যদি উল্লেখ নাও করেন তাও কিন্তু বোঝা যায় যে ইপিজেডে চাকরি করতেছি, তার মানে ইপিজেডে কি আপনি আজকেই জয়েন করছেন, তা বুঝাইতেছে না। কিন্তু এই জন্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেন, দেখেন কোনো ঘটনা না। এই জায়গায় যদি আমি হেড বসাইতাম, আপনি অবশ্যই এটাকে পাস্ট ফর্ম বলতেন। আর হ্যাড তো হ্যাভ গ্রুপের একটা ভার্ব আসে, হ্যাড কিন্তু এই হ্যাভ গ্রুপের একটা ভার্ব, অন্য কোনো জায়গার ভার্ব না। তার মানে এই হ্যাড প্লাস মানে হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব মানে পারফেক্ট, বি প্লাস আইএনজি মানে কি কন্টিনিউয়াস, তখন এটার নাম কি হয়ে যেত? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা এখানে যদি আপনি এইগুলা ব্যবহার না করে যদি এইগুলা ব্যবহার করতেন, উইল, তারপরে ব্যবহার করলেন হ্যাভ। আচ্ছা বাবু আপনি এই দেখেন কি করতেছেন, বিষয়টা কি? উইলের জন্য আপনি কি বলতেছেন, এটার নাম ফুটুরি মানে ফিউচার, ঠিক আছে? এখন আপনি উইল হ্যাভ, এটা ইনডিফিনিট, কিন্তু আরো ভার্ব আছে যে আমি ইনডিফিনিট পর্যন্ত যাইতে পারলাম না, ঠিক আছে? তখন আমি কি করতেছি, এইটার সাথে এটা সম্পর্ক তৈরি করতেছি। এই উইলের সাথে মডেল একবারই সম্পর্ক তৈরি করে, আর কিন্তু সম্পর্ক তৈরি করে না এই পর্যন্ত। তার মানে এটার নাম কি? হ্যাভ প্লাস পিপি অফ ভার্ব মানে পারফেক্ট। আচ্ছা এরপরে আসতেছে বি প্লাস আইএনজি মানে কি কন্টিনিউয়াস। দেখেন ইটস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমি যে 5টা রুলস দিছি টেন্সের, যে 5টা রুলস দিছি আপনি দেখেন, একটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আপনি অটো বলতে পারবেন। যেমন এখানে বলতেছেন দিস ইজ মাই চেয়ার, এটা আমার টেবিল, মনে করেন দিস ইজ মাই চেয়ার। আচ্ছা আপনি দেখতেছেন দিস কি সাবজেক্ট, ভার্ব ইজ, আপনি ইজ এর পরে চলে আসেন। আচ্ছা দেখেন তো ইজটা ভার্বের কোন ফর্ম, আপনি জানেন এটা প্রেজেন্ট ফর্ম। আচ্ছা এরপরে আর কোন ভার্ব আছে নাই, তাহলে ইনডিফিনিট, এটার নাম কি হয়ে গেল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা এখন দেখেন ইজটা কি ফাইনাইট ভার্ব না? অবশ্যই ফাইনাইট ভার্ব। আচ্ছা
দেখেন ফাইনাইট ভার্ব হলো ওইটাই যেটা আমাদের টেন্স নির্ধারণ করতেছে। এখন আপনি বলতেছেন এইভাবে, দিস হান moves the earth moves around the sun, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আচ্ছা আপনি খেয়াল করেন দি আর্থ সাবজেক্ট, এরপরে মুভস এই ভার্বটা আপনি পাইছেন, ক্লিয়ার বুঝতেছেন এটা ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কেন বুঝলেন? কারণ প্রেজেন্ট ফর্মের অন্যান্য ভার্বের দুইটা চেহারা, একটার সাথে এস আছে আর একটার সাথে এস নাই। তাহলে এটা কি সিঙ্গুলার সাবজেক্ট করছে, তার মানে এটা হলো প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের পরে আর কি কোনো ভার্ব পাইছেন রাউন্ড দ্য প্রিপোজিশন? পান নাই, তাই এটার নাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনি যদি এখানে যদি বলেন মুভড, এটা কোন ফর্ম? পাস্ট ফার্স্ট, তো এটার নাম আমার কি হয়ে যেত? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনি হঠাৎ করে দেখতেছেন এইভাবে, খেয়াল করেন, they will be talking to us, তারা আমাদের সাথে কথা বলতেই থাকবে। এখন আপনি দেখেন will মানে কি স্যার? আর তখন ঠিক আছে, এবার আরো ভার্ব আছে, এখানে কি বি আছে, বির সাথে টকিং এর সিদ্ধান্ত নেবেন। বি মানে কি? বি ভার্বের সাথে আইএনজি, বি প্লাস আইএনজি মানে কি? কন্টিনিউয়াস। তাহলে টেন্সটার নাম কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, এটার নাম কিন্তু ফিউচার ইনডিফিনিট। কিন্তু আমি যদি এইভাবে লিখব, they will be talkative, talk active, আর কিন্তু কোনো ভার্ব নাই, এই পর্যন্ত আছে। এরপরে কি? উইলটা কি? ফিউচার। আচ্ছা, উইলের পরে কি বসছে? ভার্বের বেস ফর্ম মানে ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এখন আপনারা দেখেন 12টা টেন্সই কিন্তু ক্লিয়ার, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আসুক। 12টা টেন্সের মধ্যে কিন্তু আর কিচ্ছু নাই। 5টা ফাইনাইট ভার্ব সম্পর্কে আপনি যখন জানলেন তখন আপনি পুরো 12টা টেন্স ক্লিয়ার। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখতেছি, আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা আমরা আসলে কতটা বুঝি। যেমন ধরেন আমি এখানে লিখলাম reading books are an excellent habit. আচ্ছা, প্রথমে আপনারা নির্বাচন করেন এই বাক্যের মধ্যে ভুল আছে কি ভুল আছে, কেউ বলতে পারেন কিনা? স্যার এখানে ইজ হবে, সিঙ্গুলার। আপনার কথা অনুসারে ইজ দিলাম, এরপরে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই রিডিং আপনার কি মনে হয় এটা ফাইনাইট ভার্ব? কেন মনে হয় না জানেন? কারণ এটার কিন্তু বি নাই। আইএনজি যোগ করার নয়, এম ইজ আর ওয়াজ এর বি বিন বিং, এরপরে যদি অন্য কোনো ভার্বের সাথে আইএনজি যোগ হয় ওটার নাম কন্টিনিউয়াস, আর কোনো কন্টিনিউয়াস না। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু আবার ফাইনাইট ভার্ব না, এটা কি আবার নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এইটা কিন্তু ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম। সুতরাং এটা কি কোন টেন্স? এরপরে আর কোনো ভার্ব নাই, তাহলে এটা কোন টেন্স হয়ে গেল? প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে আমরা বোঝার চেষ্টা করি, অনেকেই হয়তো অনেকের ব্রেনে কেউ বুঝতে পারছেন কেউ বুঝতে পারেন নাই, যে ইজ যে আমি ভার্বটা বসাইছি, আপনি দেখতেছেন বুকস, ঠিক আছে, তো তার বসার কথা, ইজ বসলো কেমনে? একটু খেয়াল করবেন, আপনি বুঝতে পারবেন, কোনো ব্যাপার না, খেয়াল করবেন জিনিসটা। দেখেন এখানকার শেষ যে শব্দটা, এই শব্দটা কি? হ্যাবিট, তাই না? যেমন আমি যদি এখানে বলতাম হিজ ব্রাদার বা রহিম, আমি ধরেন এরকম একটা বললাম, রহিম ইজ এ গুড বয়, রহিম একজন খারাপ ছেলে নয়, ভালো ছেলে। তো এখানে রহিম যিনি, বয়টাও কিন্তু তিনি, অন্য কেউ না। আমার এইটা নট, রহিম যে, বয়ও কিন্তু তিনি, অন্য কেউ না, এবং সেটা কোনোভাবেই না। যিনি রহিম তিনি কিন্তু বয়। তো এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন, যখন ইজ দেখে আর্টিকেল দেখবেন এ বা এন আছে, তখন এই পাশের যে মুখ্য যে নাউনটা, আমরা একটু নাউন ফ্রেজের মধ্যে এসে একটু পরে বোঝাইতেছি,
আপনি খেয়াল করেন এখানে বালক আর রোহিঙ্গা একই জিনিস, এখানে হ্যাবিট আর বুক কি এক জিনিস? আমি যদি এইভাবে বলি বই একটি চমৎকার অভ্যাস, এটা কি হয়েছে? না স্যার। হয়নি। তাহলে আপনি আসেন পড়া একটি চমৎকার অভ্যাস, রাইট? তার মানে এখানে Yes. হাইলাইট করতেছে কাকে? হ্যাবিটটাকে। তার মানে এইখানে হাইলাইট করতেছে কাকে? রিডিংটাকে। কথা বুঝছেন? অর্থাৎ পড়া একটি চমৎকার অভ্যাস, যে কারণে আপনার বুকস তো সাবজেক্টই না, তাই বুকস কে অনুসরণ করে ইজ বসে নাই, রিডিং কে অনুসরণ করে ইজ বসেছে। তো এটা কাকে কোনটা কিভাবে অনুসরণ করে বসলো সেটা নিয়ে আমি আলোচনা করতেছি না। আপনি নন ফাইনাইট ভার্ব চেঞ্জেন কিনা এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। নন ফাইনাইট ভার্ব চেঞ্জেন কিনা একটু খেয়াল করেন। যেমন being surprised, means a special wonder. Being surprised means a wonder. আমি এই জিনিসটা ব্যবহার করলাম। বাক্যটা লিখছি আমি পুরাটা খেয়াল করেন। Being surprised means a happening wonder. ঠিক আছে, এখন প্রথমে খেয়াল করেন বাক্যের মধ্যে ভার্ব ছাড়া কিছু লিখছি নাকি আমি? being এটা একটা ভার্ব, surprised এটা একটা ভার্ব, means এটা একটা ভার্ব, happening এটা একটা ভার্ব। হ্যাঁ, আমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করি এই বাক্যে ব্যবহৃত কোন বেচারা ভার্ব, অর্থাৎ আসলে কোনটা ভার্ব বলেন। সারপ্রাইজ। এরপরে আসেন সারপ্রাইজড যদি আমার ভার্ব হয় তাহলে অবশ্যই বিং সাবজেক্ট নাকি বলেন আপনি? এটাই মনে হয়। আচ্ছা, এখন খেয়াল করেন সারপ্রাইজড এটা ভার্বের কোন ফর্ম? Past form, স্যার। আচ্ছা, এখন আসি লক্ষ্য করেন এই যে বি ভার্বটা আপনি দেখছেন বি, এই বির পূর্বে অন্য কোনো ভার্ব নাই কিন্তু যেটাকে আইএনজি যোগ করতে সহযোগিতা করছে। am being, is being, are being, was being, were being, এগুলো কি কিছু আছে? নাই। যেহেতু নাই তাহলে এটা প্রথমেই খেয়াল করলাম নন ফাইনাইট ভার্ব। আমরা কি বুঝছি এটা নন ফাইনাইট ভার্ব? যেটা আমাদের ওই পাঁচটা রুলের মধ্যে পড়বে না সেটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, নন ফাইনাইট ভার্বের পরে কি ফাইনাইট ভার্ব বসবে? বসতেই পারে, কিন্তু আপনি দেখেন খেয়াল করেন এটা তো একটা বি ভার্ব, রাইট? আচ্ছা, বি ভার্বের পরে কি বসে? বি ভার্বের পরে সাধারণত ভার্বের সাথে দুই ধরনের ভার্ব বসে, হয় ভার্বের সাথে আইএনজি যোগ হয় অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যদি আইএনজি যোগ হয় ওটা হলো টেন্স ফাইনাইট, আর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় ওটা নন ফাইনাইট, ওটা টেন্স না। তার মানে বি ভার্বের পরে ভার্ব বসার পরে ভাই দুই ধরনের, আর তো পারে না ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু কখনোই বসে না বি ভার্বের পরে। হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্মও বসে না, দুইটা বসতে পারে শেষের দুইটা, একটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম আর একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। বি ভার্বের পরে দুই ধরনের ভার্ব বসতে পারে, খুব ইম্পর্টেন্ট, কথাটা প্রয়োজনে লিখে নেবেন। বি ভার্বের পরে দুই ধরনের ভার্ব বসতে পারে, একটা হলো কি ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম, অন্য কিছু সম্ভবই না। বি ভার্বের পরে দুই ধরনের ভার্ব বসতে পারে, একটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ আর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কথাটা যখন আমরা ক্লিয়ার হইলাম, আমরা লিখছি কিনা জানি না, বি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেই দুটো বি ভার্ব, তাহলে তো এর পরে কোনো ভাবেই ভার্বের পাস্ট ফর্ম বসে নাই, তাহলে কি হইছে এটা? তো অবশ্যই এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো কখনোই তো ফাইনাইট ভার্ব না। বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেটা ফাইনাইট হবে, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলে নন ফাইনাইট হবে। তাহলে এটা কি আসতেছে আমাদের? নন ফাইনাইট ভার্ব আসতেছে, কিন্তু আমরা খেয়াল করছেন। এরপর আসে মিনস, এটা মেন ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কারণ ভার্বের সাথে কি হয়, মেন শব্দের অর্থ কি বোঝায়, জানায়,
বা বলতে বোঝায় অথবা ছোট করে অথবা বড় করে এরকম কিছু অর্থ বোঝায়। তো আমরা দেখতেছি ভার্বের প্রেজেন্ট ফর্মের চেহারা দুইটা, একটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম মূল চেহারা, আর একটা হলো ভার্বের সাথে কি এস বা ইএস যোগ। এস বা ইএস যেহেতু যোগ আছে তাহলে এটা ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, রাইট? তার মানে এটা ফাইনাইট ভার্ব। আসতেছি আমরা, এরপর আসেন হ্যাপেনিং। আচ্ছা দেখেন তো হ্যাপেনিং এই আইএনজি যোগ হওয়ার পিছনে পূর্বের এই কি দায়ী? এই আইএনজি যোগ হওয়ার পিছনে কোনো বি আছে? অর্থাৎ আইএনজি যোগ তখনই কন্টিনিউয়াস যখন তার আগে একটা বিভাগ থাকবে, তাছাড়া কোনোভাবে আইএনজি কন্টিনিউয়াস না, মানে টেন্সের মধ্যেই না। তাহলে এটা কি হয়ে গেল? ফাইনাইটের ফর্মুলায় যখনই পড়ে নাই তখন এটার নাম কি? নন ফাইনাইট ভার্ব। এই যে বুঝে বলে দিলাম কিন্তু নন ফাইনাইট ভার্ব। তো আমরা এইখানে দেখলাম কি আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? আর তারপরে কিন্তু আর কোনো ভার্ব নাই। এটা কি নন ফাইনাইট ভার্ব মানে ভার্ব না, অ্যাডজেক্টিভ অথবা নাউন। আচ্ছা সারপ্রাইজ নন ফাইনাইট ভার্ব মানে ভার্ব না, এটা হয় কি হবে? হয় অ্যাডজেক্টিভ অথবা নাউন। বিং নন ফাইনাইট ভার্ব মানে ভার্ব না, এটা কি হবে? অ্যাডজেক্টিভ অথবা নাউন। এই তো আমরা জানতেছি, অন্য কিছু না, ঠিক আছে? তার মানে এটা আমার ভার্ব। যখনই শুধুই ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে টেন্সটার নাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাক্য যতই কঠিন করুক, যতই পেশাক, আপনি যদি মূল কথাটা ঘটনাটা বুঝেন কিছুই না ব্যাপারটা। আচ্ছা এখন আসেন আমি বুঝাই দিতেছি, খেয়াল করেন, মনোযোগ দিবেন। বিং সারপ্রাইজড, অবাক হওয়া মানে, অবাক হওয়া মানে একটি ঘটমান চমক, মানে ঘটমান চমক, অর্থাৎ যেটা ঘটতেছে ঘটতেছে এরকম একটা চমক, এটি কিন্তু অবাক হইতেছেন। যেমন কি আপনি দেখতেছেন যে রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে একটা গাড়ি অথবা একটা মোটর সাইকেল, ঠিক আছে, আপনার মাথার উপর দিয়ে 10 ফুট মাথার উপর দিয়ে মানে গাড়ি চালায় যেতেছে কেউ, মানে শূন্যের ভিতর দিয়ে গাড়ি উড়ে যেতেছে, আপনি দেখতেছেন, আপনি হা করে তাকাই রয়েছেন। এটাকে একটা ঘটমান চমক। তার মানে অবাক হওয়া মানে, অবাক হওয়া মানে একটি ঘটমান চমক। তো আপনি লক্ষ্য করেন অবাক হওয়া মানে এই যে এটা কিন্তু আমাদেরকে নন ফাইনাইট ভার্ব, এটা কি? অ্যাডজেক্টিভ। কিভাবে এটা অ্যাডজেক্টিভ আমরা একটু পর্যায়ক্রমে আসতেছি। বিং এটা কি? নাউন। হ্যাপেনিং এটা কি? অ্যাডজেক্টিভ। দেখছেন এই যে হলো ভার্ব, জেনি ভার্ব উনি কিন্তু নির্বাচন করতে পারে টেন্স। এখন কি আপনারা বুঝছেন ফাইনাইট ভার্বকে টেন্স বলে? আমি কি বোঝাইতে পারছি ফাইনাইট ভার্বকে টেন্স বলে? একটু রেসপন্স করেন প্লিজ। একটাই সংজ্ঞা, ভার্ব বা টেন্সের কিন্তু আর কোনো সংজ্ঞা হয় না। ফাইনাইট ভার্বকে টেন্স বলে। ক্লিয়ার? কিসের জন্য? আমরা জানতেছি পার্টস অফ স্পিচ 8টার বাইরে তো ইংলিশে কিছুই নাই, তাহলে টেন্সটার নাম কি? বুঝা বলাইলাম কিন্তু, ঠিক আছে? টেন্সটার নাম হলো ফাইনাইট ভার্ব। এটা কিন্তু পার্টস অফ স্পিচের একটা অংশ। তো আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনি কিনা তার আরেকটা एग्जांपल দিয়ে জাস্ট আমি যে বিশ্লেষণটা করলাম, এইভাবে আপনি বিশ্লেষণধর্মী মতামতের মাধ্যমে আগে যদি আপনি ধরতে পারেন কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব, তখনই আমি পজিশন নিয়ে আলোচনা করতে পারবো। আর এই ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব যে ধরতে পারলো, যে ইউনিটি পরীক্ষা দিকের মধ্যে থেকে সে 3টা কোশ্চেন পাবে, যা অর্থাৎ আজকের ক্লাস থেকে সে 3টা কোশ্চেন পাবে। যে ইউনিটি সে পরীক্ষা দিক, ইংরেজি প্রশ্ন হইলে হয়েছে, ঠিক আছে? যেমন ঢাকা ইউনিভার্সিটিতে 50% প্রশ্ন করে এগুলোর উপরে, কিন্তু ফাইনাইট আর নন ফাইনাইট পরিষ্কার না জানার কারণে এই যে এমনি বোঝানোর চেষ্টা করে অমুকটা বসলে ফাইনাইট অমুকটা বসলে নন ফাইনাইট, ইয়া করবা কত কিছু মার্কেটে আছে। আমি কিন্তু কারো দুর্নাম করতেছি না, জাস্ট আমি মেইন টপিকসটা তুইলা ধরার চেষ্টা করতেছি। তো এখানে দেখেন সকলেই ভালো, সকলে স্ট্যান্ডার্ড, আমি বেশি ভালো না, খুব স্ট্যান্ডার্ড না, কিন্তু একটু চেষ্টা করতেছি দেখি মেলাইতে পারি কিনা। তো এখন দেখেন যদি আমি আরেকটা বাক্য এভাবে লিখি, যে ধরেন সুইমিং ইন দ্য রিভার Ribu
Swimming in the running river in a regulating way makes our weakened body strengthened. Swimming in the running river in a regulating way makes our weakened body strengthened. দেখেন এই বাক্যের মধ্যে আমি প্রচুর ভার্ব ব্যবহার করেছি, লক্ষ্য করেন। সুইমিং এটা কিন্তু একটা ভার্ব, রানিং এটা কিন্তু একটা ভার্ব, রেগুলেটিং এটার সাথে এটা একটা ভার্ব। সাধারণত কারো শেষে আইনজি যোগ থাকলে ওটাকে কিন্তু আমরা ভার্বই বলি, যদিও সেটা ফাইনাইট ভার্ব না, সাধারণত নন ফাইনাইট ভার্ব। তো কখনো কখনো ফাইনাইট ভার্ব হতেও পারে, ঠিক আছে। তো কারণ দুটো দিয়ে পরে যদি আইনজি যোগ হয় তাহলে তো আমরা ওটাকে ফাইনাইট ভার্ব বলতে বাধ্য হবো তখন, ঠিক আছে। তো এই যে আমরা ভার্বগুলো দেখতেছি, আইনজি যুক্ত ভার্বগুলো বেশিরভাগই আমরা নন ফাইনাইট ভার্ব বা ভার্ব হিসেবে ক্রিয়েট করতেছি, ঠিক আছে। তো কয়েকটা, একদম কয়েকটা ছাড়া আপনি কারোর সাথে আইনজি যোগ দেখলে ওটাকে ভার্ব হিসেবে ক্রিয়েট করতে পারেন। তবে ফাইনাইট না নন ফাইনাইট সেটা আপনি বুঝতে পারবেন আজকের ক্লাস পরে, ঠিক আছে। কিন্তু কয়েকটা বলতে কি, যেমন মর্নিং, ঠিক আছে, এটা হলো আগের থেকে হবা, ওটা কিন্তু ভার্বের সাথে আইনজি যোগ করে নাই, ঠিক আছে। এই ধরনের কিছু কিছু আছে, দুই একটা, এর বেশি না। আর তাছাড়া বাদ বাকি যেগুলো আছে সবই ভার্বের সাথে মূলত কি করে কি যোগ করছে, আইএনজি যোগ করছে। যেমন আপনি খেয়াল করেন যে আপনার চীনের বেইজিং, ঠিক আছে, ওটার সাথে তো আইএনজি যোগ করা আছে, তো ওইটাতে তো আপনার মনে করা যাবে না, তাই না। তো এইভাবে যে কয়টা আছে এগুলো বাদ দিয়ে 3-4টা, খুব বেশি না। তাছাড়া সমস্ত আইএনজি যোগ থাকলে ওটা কোনো ভার্ব থেকে উৎপন্ন হয়েছে। আর কারো শেষে যদি ইএন ইডি, এখানে তো আমার একটু ভুল হয়েছে, সরি, উইকেন্ড শব্দটা, কারণ কোন ভার্বের শেষে ইএন ইডি টি ডি এই ধরনের থাকলে আমরা কিন্তু সাধারণত মনে করি এগুলো ভার্বই, এবং ভার্বের সাধারণত কোন ফর্ম, ফার্স্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল। তো দেখেন এখানে আরেকটা ভার্বস ব্যবহৃত হয়েছে, এটা মেক্স, আরেকটা ভার্বস ব্যবহৃত হয়েছে ওয়েকেন্ড, আরেকটা ভার্ব ব্যবহৃত হয়েছে স্ট্রেংথেন্ড। আচ্ছা, এখন আপনাদের মধ্য থেকে কেউ আমাকে একটু সাহায্য করেন, সুইমিংটা কি ভার্ব? নন ফাইনাইট স্যার। নন ফাইনাইট। রানিংটা কি ভার্ব? এটাও নন ফাইনাইট স্যার। নন ফাইনাইট। রেগুলেটিং নন ফাইনাইট। নন ফাইনাইট। মেক্স নন ফাইনাইট স্যার। ফাইনাইট। ওয়েকেন্ড এটা ফাইনাইট। ওয়েকেন্ড এটাও নন ফাইনাইট। নন ফাইনাইট। আচ্ছা, নন ফাইনাইট। ভেরি নাইস, গুড। তাহলে ফাইনাইট আর নন ফাইনাইটের মধ্যে আর কিন্তু আমাদের কোনো ঝামেলা থাকার কথা না, যদি আমরা এটা বুঝে থাকি। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রশ্ন করে কি বলছেন, এবছর এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি, তাই কাইন্ডলি একটু মুড অফ করেন, ঠিক আছে। যে এরকম একটা ভার্ব দেন, নিচে দাগ দিয়ে ঠস করে বলে দিতেছে, এটা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কগেটিভ ভার্ব, অথবা আপনি বলতেছে কোয়াসিপেসিভ ভার্ব। এটা কয়টা ভার্বের নাম বলে দিতেছে, রিফ্লেক্সিভ ভার্ব, ঠিক আছে, কয়টা ভার্বের নাম বলে দিতেছে। তখন আমাদের সাধারণত ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এই অপশনগুলো আমরা সবচেয়ে বেশি খেয়াল করি। তাছাড়া অন্যান্য যে ভার্বগুলোর নাম বললাম ওটা জাস্ট অল্প একটু বিষয়। যেমন আমরা যদি বলি রিফ্লেক্সিভ ভার্ব, এটা যে ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে, সেলফ যুক্ত প্রোনাউনটা রিফ্লেক্সিভ ভার্ব, ঠিক আছে। আর এরকমই আমরা বলতেছি কোয়াসিপেসিভ ভার্ব, অর্থাৎ প্যাসিভ আর অ্যাক্টিভ। এখানে একটু খেয়াল করেন, জাস্ট এই জায়গাটা আপনারা কতটুকু বুঝছেন আমি একটু দেখি। He is killed. What is greedy? তাকে তার লোভের জন্য হত্যা করা হয়। আচ্ছা, একজন আমাকে হেল্প করেন, এটা কোন টেন্স? এই বাক্যটা কোন টেন্স? পুরো বাক্যটা আলোকে আপনি বলেন, এটা কোন টেন্স? স্যার এটা কি প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট। একদম বারবার স্পেশালি বলবেন কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, একদম স্পেশালি বলবেন। অথবা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, একদম যেটা আমি 12টা টেন্সের নাম এগুলো দেখে বলা সম্ভব, বলেন এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ভেরি নাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ খুবই সোজা, কারণ আপনি জানেন বি ভার্বের পরে দুই ধরনের ভার্ব বসে, একটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ, আর একটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আইএনজি হলে কন্টিনিউয়াস, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বেসারে অ্যাডজেক্টিভ। তার মানে এটা তো ভার্বই না, এটা অ্যাডজেক্টিভ। দিস ইজ নট ভার্ব, এটা অ্যাডজেক্টিভ,
তার মানে টিকলো কোন পর্যন্ত? ইজ পর্যন্ত। তাহলে ইজটা ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, তাই না? প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। আমরা কি কথাটা বুঝছি? এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। কারণ এটা কিন্তু দেখেন, এবং আরেকটা প্রমাণ দিতেছি আমি। এটা যে ইজ দেখে আমরা এইটা দেখে অনেক সময় আমরা বলে ফেলাই এটা পাস্ট টেন্স, আর এটা তো ভার্বই না। আর দ্বিতীয়ত আমরা এইখানে দেখেন ইজের অর্থ, মানে এটা আমরা তালে তালে বলে যাই, কিন্তু চিন্তাই করি না যখন এটা কন্টিনিউয়াস হবে। আপনি একটু খেয়াল করেন যে যদি আমি এখানে বলি ফিজিক্যাল লাইন, some mosquitoes, অর্থাৎ সে কিছু মশা মারতেছে। হি ইজ কিলিং সামওয়াট মসকিটোস, সে কিছু মশা মারতেছে। একটু খেয়াল করেন এখানে ইজের অর্থ কি আলাদাভাবে বলা সম্ভব? জি না। আপনি বলতে পারবেন সে ভয় কিছু মশা মারতেছে, সম্ভব? কেন পারবেন না জানেন? কারণ টেন্স বোঝা গেছে। আর এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের মধ্যে দুইটা অংশ থাকে ফাইনাইট ভার্বে। কখনো কখনো যে বেশি ভার্ব থাকলে এখানে একটা হলো আমাদের মেইন ভার্ব, অর্থাৎ এটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, আর বাদ বাকি ভার্বগুলোকে কি বলা হয়? অক্সিলারি ভার্ব। ঠিক আছে? আর যদি এইখানে না থাকতো তাহলে এটাই প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ যদি এইখানে দেখেন এখানে কিন্তু কিলিং নাই, কিল্ড আছে, তাহলে এটাই প্রিন্সিপাল ভার্ব। আর এইখানে কিন্তু কিলিং আছে, যে কারণে এটা কি হয়ে গেছে? এটা প্রিন্সিপাল, এটা কি হয়ে গেছে? অক্সিলারি। ঠিক আছে? অক্সিলারি ভার্ব কখনোই অর্থ প্রদান করে না নিজের অর্থ পরের ভার্বকে দিয়ে একসাথে অর্থ প্রদান করে, আলাদা অর্থ প্রদান করে না। নিজের অর্থ পরের ভার্বকে দিয়ে একসাথে অর্থ প্রদান করে, আলাদা আলাদা খায় না, ভিন্ন খায় না, সবাই মিলে একসাথে খায়। দেখেন হিসকেলিং সাম মসকিটোস, সে কিছু মশা মারতেছে। হয়ের অর্থ প্রকাশ পায় না। আর এই যদি আপনি হয় না বলেন, দেখেন তাকে তার লোভের জন্য হত্যা করা হয়, তাকে তার লোভের জন্য হত্যা করা হয়। অন্য কোনো ভাবে অর্থ করার কোনো ক্যাপাসিটি নাই। এইখানে দেখেন বি ভার্ব অক্সিলারি ভার্ব না, তাই উনি অর্থটা নিয়ে কোথাও যেতে পারে নাই। সেটা প্রিন্সিপাল ভার্ব, বিকজ প্রিন্সিপাল ভার্ব অলওয়েজ মেক্স ইটস মিনিং। প্রিন্সিপাল ভার্ব সব সময় তার অর্থ প্রদান করে। আর অক্সিলারি ভার্ব যদি থাকে সে প্রিন্সিপাল ভার্বকে অর্থটা দিয়ে দেয়, দিয়ে তার সাথে যে অর্থ প্রদান করে। ঠিক আছে? যেমন এরকম আমরা বলি জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। যেমন জুট is called the golden fiber of Bangladesh। এত লিখলাম না, আপনি খেয়াল করেন জুট মানে পাট, অফ বাংলাদেশ বাংলাদেশের সোনালী আঁশ, কল্ট মানে বলা, আর ইজ মানে কি হয়, কারণ পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। দেখছেন হয় কিন্তু ঠিকই অর্থ প্রদান করছে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। এখন আর একটা মজার জিনিস আপনারা খেয়াল করেন, খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন, কিচ্ছু না, খুবই ঠান্ডা মাথায়। অর্থাৎ এই যে আমার যে বি ভার্ব বলে, এরপরে যখন আইএনজি যোগ হইতেছে বেচারের নাম কন্টিনিউয়াস, আর এরপরে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হইতেছে এটার নাম প্যাসিভ, তার কোনো প্যাসিভ নাই। বির পরে যখনই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বির পরে যখনই আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসতেছি, হ্যাঁ, তখন এই বি সহ ওই অ্যাডজেক্টিভটাকে একসাথে আমরা কি বলছি? প্যাসিভ এডজেক্টিভ। বি প্লাস পিপি অফ ভার্ব, তার মানে এটা প্যাসিভ ভার্বের প্যাসিভ রূপ। অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের মধ্যে তার কেস হয় না, এইটুকুই। তবে আমি যখন ভয়েস করাই, ঠিক আছে, 10 মিনিটের মধ্যে ভয়েস ক্লিয়ার হয়ে যাবে, কোনো ঝামেলাই থাকবে না, কারণ এইটুকুই প্যাসিভ, আর কোনো প্যাসিভ নেই। প্যাসিভ মানে বি প্লাস পিপি অফ ভার্ব। তো যাই হোক, এখন দেখেন এখান থেকে আমরা মজার বাক্য ব্যবহার করি, যেটা আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মধ্যে বারবার এগুলো লেখা হচ্ছে। যেমন এইভাবে দেওয়া হচ্ছে, দ্য মাদার্স অফ মাই কান্ট্রি, অর্থ কি? আর বিং, আর বিং। এখন যদি আমি বলি আর বিং এর অর্থ কি? বি অর্থ কি? হওয়া। আচ্ছা, এটা যেহেতু কন্টিনিউয়াস, আপনি খেয়াল করেন এটা কিন্তু কন্টিনিউয়াস, এটা বি, এটা ভার্বের সাথে আইএনজি, অবশ্যই এটা কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস তা বুঝতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেমনে বুঝতেছি? এই আরটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমার বি অর্থ কি? হ। বি অর্থ কিন্তু হ।
আচ্ছা, এটার সাথে মিশে যে কি অর্থ হইব? হইতেছে। আর হইতেছে এটা আমরা কি বলতেছি? হচ্ছে। অটো কিন্তু অর্থ ক্লিয়ার হয়ে যেতেছে, হচ্ছে। তার মানে আর কিন্তু আলাদা অর্থ প্রদান করে নাই, ওনার সাথে যে অর্থ প্রদান করছে। তার মানে দেখেন হচ্ছে অর্থটা অটো হয়ে যেতেছে। আচ্ছা, ডিপ্রাইভড। দেখেন এই যে আমি ডিপ্রাইভড লিখলাম, এটা কিন্তু নন ফিনাইট ভার্ব, ঠিক আছে। এবং এটা কি অর্থ দিতেছে দেখেন, এটা হলো সাধারণত শেষের ত অর্থ দেয়, ত ত অথবা আও দেয়, কোনো কোনো সময় তটা বেশি দেয়। দেখেন এটার অর্থ হলো বঞ্চিত, ঠিক আছে। তার মানে বঞ্চিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে অফ দেয়ার চিলড্রেন। দেখেন আমাদের দেশের মায়েদেরকে তাদের শিশুদের থেকে বঞ্চিত করা হচ্ছে, তারা যে শিশুরা আছে তাদের শিশুদের থেকে বঞ্চিত করা হচ্ছে, মায়ের বুক খালি করে দেওয়া হচ্ছে। এই ধরনের বাক্য কিন্তু আপনি অনেক পাবেন, যেমন বাংলাদেশ ইজ বিং ডেভেলপড ডে বাই ডে। আপনি কি খেয়াল করছেন? ইজ বিং মানে হচ্ছে, ডেভেলপড মানে উন্নত। বাংলাদেশ ইজ বিং ডেভেলপড ডে বাই ডে। নট অনলি দ্যাট, উই আর অলসো বিং ডেভেলপড ডে বাই ডে। আমরাও কিন্তু দিনে দিনে উন্নত হচ্ছি। আচ্ছা, যাই হোক, খেয়াল করেন এই যে যে ব্যাপারগুলা, এই ধরনের বাক্যগুলোর মধ্যে যে দেখেন একটু কিন্তু আবার টেন্স, তারপর ভার্ব, ফাইনাইট ভার্ব, কিন্তু এটা কি নন ফাইনাইট ভার্ব। আমরা আশা করি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের ক্লিয়ার বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আর এটা যদি আমরা বুঝতে পারি, সেকেন্ডলি আমরা এখন চলে আসব যে এইগুলোকে আমরা ইউজ করব, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বকে যে আমরা ইউজ করব, ইউজ করার প্রেক্ষাপটটা এখন তুলে ধরব, ঠিক আছে। অর্থাৎ বিষয়টা হলো যে এখন আমরা যে জায়গাটা আসবো সেটার নাম হলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অথবা পজিশন অফ পার্টস অফ স্পিচ। এইটা জানার আগে যেটা আমি অবশ্য প্যাসেজের ক্লাসে একটু বলছিলাম, ঠিক আছে, সেটা হলো আপনাকে ফাংশন হিসাবে যে জিনিসটা বলতে হবে, ফাংশন হিসেবে মূল যে টপিকস হিসাবে একটা বাক্যের মধ্যে আপনাকে চিন্তা হবে নাউনটাকে, আর কিছুই না, চিন্তা হবে কোন জায়গাটাকে, নাউনটাকে। সাপোজ আপনি মনে করেন এখানে লিখলেন, আপনি ধরেন স্টুডেন্ট, এই শব্দটা লিখলেন। স্টুডেন্ট একটা ফাঁকা শব্দ, স্টুডেন্ট শব্দের অর্থ ছাত্র, এটা এই পাশেও কিছু ব্যবহার করে নেই, এর পাশেও কোনো কিছু ব্যবহার করে নেই। স্টুডেন্ট এই শব্দটার অর্থ হলো ছাত্র অথবা ছাত্রী। এখন স্টুডেন্ট এর যদি আমি এটাকে নাউন হিসেবে বিবেচনা করি, ইচ্ছা আমার করলাম নাউন হিসেবে বিবেচনা, একটা ফাঁকা শব্দকে নাউন হিসেবে বিবেচনা করলাম, যখন আমি বুঝতে পারলাম এই শব্দটা আমার নাউন, ঠিক আছে, তখন আমি এর পূর্বে অসংখ্য শব্দ লিখতে পারি। কি করে ধরেন আমি এখান থেকে লিখলাম এ স্টাডিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, কনসাস, and mysterious. স্টুডেন্ট, আমি এখানে শেষে লিখলাম স্টুডেন্ট। আচ্ছা, তার আগে আমি একটা ভেরি ব্যবহার করলাম। দেখ, এই যে স্টুডেন্ট যে নাউন, এই নাউন বেচারার সাথে অর্থগতভাবে যে মিলে, যেমন আমরা অনেক সময় পড়ি না অ্যাডজেক্টিভ কাকে বলে, অত কষ্ট করে পড়ার কিন্তু কিছুই নাই, পার্টস অফ স্পিচের মধ্যে খুব সহজে আপনি চিন্তা করবেন। শেষ চিন্তাটা কি? যার সাথে যার খাতির আছে, বোঝা গেছে, সে তার কথাই বলে, যে যার কথাই বলে সে তাই ময় হয়, ময় বোঝেন? অর্থাৎ সেগুলো কিন্তু তার ভেতরে এমন ভাবে প্রবেশ করে, মজ্জায় মজ্জায় প্রবেশ করে। বিষয়টা হলো আপনি যদি কোনো একটা মেয়ের সাথে অথবা কোনো একটা ছেলের সাথে প্রেম করেন, আপনার ব্রেনটা কেমন থাকবে, ঠিক আছে, অর্থাৎ তার কথাই কিন্তু আপনার মনে করবে, সবসময় তার কথাই মনে করবে, এবং আপনি কিন্তু চাবেন সবসময় তাকে পাশাপাশি রাখতে। কিন্তু অন্য একটা মেয়ে আপনার পাশে এসে বসলো, তাকে কি আপনার প্রেমিকার মতো ভালো লাগবে? লাগবে না, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক। তার মানে হলো যার সাথে যার সম্পর্ক আছে, এই সম্পর্ক অনুসারেই কিন্তু পার্টস অফ স্পিচ নির্ধারণ হয়, সম্পর্ক অনুসারে। দেখেন
অর্থগত সম্পর্ক যদি আমি বলি এই স্টুডেন্ট, এই দেখেন কত দূরের থেকে বলতেছি, একজন ছাত্র, মিলছে কিন্তু যত দূরেই থাক মিলে গেছে। কিন্তু দেখেন এখানে ভেরি আছে না, ভেরিতে যদি বলি খুব ছাত্র, মিলে নাই কিন্তু। আচ্ছা যদি বলে পড়ুয়া ছাত্র, মিলছে। আচ্ছা পরিশ্রমী ছাত্র, মিলছে। সচেতন ছাত্র, মিলছে। রহস্যময় ছাত্র, মিলছে। সব কিন্তু মিলে গেছে। এবং ছাত্র মিলে নাই কিন্তু। তার মানে নাউন আর প্রোনাউনের সাথে অর্থগতভাবে যে মিলে তার নাম অ্যাডজেক্টিভ, আর কিছুই না। সেটা আগেই বসুক পরেই বসুক, যেন না এনে বসুক, বহুত আগে বসুক, তাতেও কোনো সমস্যা নাই। নাউন এর সাথে বা প্রোনাউন এর সাথে অর্থগতভাবে যে শব্দটা মিলে তার নাম অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কিছুই বোঝা গেছে। কি বসলো, তার চিহ্ন কি, চিহ্ন আমাদের জানতে হবে ইন্টারসেন্সের কারণে, ঠিক আছে? কারণ বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তবে এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা কিন্তু অর্থগতভাবে মিলটা, তো ভেরি মিললো না। কেন মিললো না? তাহলে অবশ্যই ওর অর্থগত অন্য কারোর সাথে মিল আছে। খুব পড়ুয়া মিলছে, খুব পরিশ্রমী মিলছে, খুব সচেতন মিলছে, খুবই রহস্যময় মিলে গেছে। তার মানে ওর সম্পর্ক গাড়া হয়েছে অ্যাডজেক্টিভের সাথে। তার মানে নাউন আর প্রোনাউন এই দুইটা ছাড়া অন্য কেউ ওর সাথে যে সম্পর্ক তৈরি করে পারে, ওই বেচার নাম কি? বেচারের নাম কি? অ্যাডভার্ব। বুঝে গেছে? আর এগুলোকে আমরা বলতে পারি মহিলা মানুষের মধ্যে এগুলোকে বলা হয় খাচ্চন্ডি। অর্থাৎ জামাই ছাড়া যে অন্যের সাথে সম্পর্ক করে, তাহলে ওটার নাম কি? খাচ্চন্ডি না? অর্থাৎ আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। বিষয়টা হলো অ্যাডভার্ব হলো এমন একটা জিনিস, সে নাউন আর প্রোনাউন এই দুইটার সাথে কোনো সম্পর্ক নেই, এই দুইটার সাথে সম্পর্ক তৈরি করে না। এই নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক করলে এটার নাম কি? অ্যাডভার্ব। কেমনে সম্পর্ক করে? এই সম্পর্ক করাটা কিন্তু আমরা বুঝি না, কারণ এগুলা অনেক কঠিন করে বলছে, মডিফাই করে, কোয়ালিফাই করে, অ্যাবাউট সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সুপারলেটিভ ক্লজ, এরকম নানান কিছু পয়রা মাথা মাথা আউলিয়ে থাকে। কিছুই না আসলে রিলেশনটা, একেবারে কিছু না, জাস্ট রিলেশন না। সেটা কি? যেমন আপনি দেখলেই বুঝতে পারবেন কার সাথে কে রিলেশন তৈরি করতেছে। যেমন ধরেন আমি যদি এখানে লিখি he often comes here, এখন আপনি খেয়াল করেন, যদি আমি এখানে লিখি অফেন শব্দের অর্থ প্রায়, হেয়ার শব্দের অর্থ এখানে, কামস অর্থ আসে, হি অর্থ সে। আচ্ছা আমি মনে করেন যে কামসটা আমি চালাই গেলাম, সে প্রায় পারছে ওনার সাথে সম্পর্ক তৈরি করবে, তার মানে এটা কি? অ্যাডজেক্টিভ না। আর যাই হোক, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না। কিসে জানো? সে প্রায়, সে এখানে পারে না কিন্তু সম্পর্ক তৈরি করবে। আচ্ছা আমি আবার কামসটা লিখে দিলাম, কামসটা লিখে দিয়ে হিটা মশা বানাই দিলাম। এই দেখেন প্রায়ই আসে, মিলছে কিন্তু, প্রায়ই আসে, মিলছে কিন্তু। তার মানে কি? ভার্ব মডিফাই করছে। আচ্ছা আমি কামসটা মশা বানাই দিলাম, প্রায়ই এখানে, বুঝে গেছে? এখানে কিন্তু মিলাইতে পারে নাই, তার মানে এটাও একটা অ্যাডভার্ব, মডিফাই করতে পারে নাই, সবটা তো পারে না। আচ্ছা আমি যদি এখানে অফেনটাও মশা বানাইলাম, তারপরে লিখলাম হলো এখানে আসে, মিলে গেছে কিন্তু। তার মানে কি? বেঁচে নেই। তার মানে হইলো মডিফায়ার কেন? আমি আগেই বলছি কিন্তু মডিফায়ার হলো দুইটা জিনিস, একটার নাম অ্যাডজেক্টিভ, আরটার নাম অ্যাডভার্ব, আর কোনো মডিফায়ার নাই। বোঝা গেছে? এই দুই পণ্ডিতেই পুরো ইংরেজি রাউলাই জাউলাই রয়েছে নিচে, আর এই দুই পণ্ডিতরা ভালো করে বুঝলেই হয়ে গেল। তার মানে অ্যাডজেক্টিভটা কিরা? নাউন আর প্রোনাউনকে মডিফাই করে। মডিফাই করে মানে কি? একটু খেয়াল করেন। ধরুন আমি যেগুলো লিখলাম হি ইজ কনসাস, অর্থ কি? সে সচেতন। ইজ মুছে বলা দিলে কোনো ঝামেলা আছে? অর্থ প্রদানের সমস্যা হইতেছে, বাক্য হয় নাই, কিন্তু সে সচেতন। তার মানে কি? তার মানে সম্পর্ক তৈরি করছে কার হাতে? প্রোনাউনের সাথে। তার মানে কি? অ্যাডজেক্টিভ। জাস্ট একটা কথাই, নাউন আর প্রোনাউনের সাথে যে না যেমন এমনি বসুকে, নাউন আর প্রোনাউনের সাথে যে রিলেশনটা তৈরি করে তার নাম অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন কিন্তু রিলেশন তৈরি করবে চায় না, ওকে কিন্তু খাচ্ছে খারাপ না। বুঝে গেছে? নাউন আর প্রোনাউনের সাথে যারা রিলেশন তৈরি করে তার নাম অ্যাডজেক্টিভ। নাউন আর প্রোনাউন বাদ অন্য কেউ সাথে যে রিলেশন তৈরি করে তার নাম কি? অ্যাডভার্ব। যেমন ইচ্ছা তেমন। যেমন যদি আমি বলি এইভাবে, এই যে বাক্যটা আমি বা বাক্য লিখে নিই, এটা কিন্তু একটা ফ্রেজ লিখছি, এটা বাক্য না। কেন বুঝলেন? দেখেন
এইখানে দেখেন একটু খেয়াল করবেন গভীরভাবে, আমি দেখলাম ইজ অ্যান্ড যে জিনিসটা এটাও কিন্তু মিশে না। এই অ্যান্ড দেখি কার সাথে মিশে, এবং অ্যাক্ট এবং কো এবং পড়ুয়া সবার সাথে কিন্তু মিশানোর চেষ্টা করতেছি, এবং পরিশ্রম এবং সচেতন এবং রহস্যময় এবং ছাত্র, এটা কেউ হাতে মিশে নেয়। দেখছেন কি খারাপ? তার মানে কি কেউ সাথে কেন মিশে না? তিনটা জিনিস। হ্যাঁ, তার মধ্যে থেকে তিনটা জিনিসের মধ্যে থেকে এখানে আমরা যে জিনিসটা বেশি ফলো করি, অন্য কোনোটা টান দেবো না, আবার আওলায় ফেলাই দেবো, সেটা হলো একটা সাইড হলো কনজাংশন। কনজাংশন এটা কিন্তু কি করছে, ওইভাবে কিন্তু কোনো সময় আলাদা একটার সাথে মিশবে না। মিনিমাম দুইটা ফরম্যাট, একই ধরনের দুইটা শব্দ, একই ধরনের দুইটা বাক্য, একই ধরনের দুইটা বস্তু, এগুলো কি করবো? সম্পর্ক দিল, দুইটার মধ্যে সম্পর্ক দিল। দেখেন, সচেতন এবং রহস্যময়, সচেতন এবং রহস্যময়, এই দুইটার মধ্যে কি করছে? এই দুইটা একই জাতীয়, এই দুইটা, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, একই জাতীয় দুইটা জিনিসকে কি করছে? এক্সাইট করে দিয়েছে, কানেক্ট করে দিয়েছে, এই জন্য এটার নাম কি? কানেক্টরস। কথা বলছেন? আর এটাই হলো কনজাংশন। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন ভাই, এটা কিন্তু নাও সমস্ত আয়োজন কিন্তু এই স্টুডেন্টকে নিয়ে, খেয়াল করতেছেন আপনি? সমস্ত আয়োজন স্টুডেন্টকে নিয়ে। ওই যে আমি এরকম একটা উদাহরণ দিয়েছিলাম মনে হয়, যেমন মনে করেন যে আমাকে এনায়েত সাহেব, নেত্রকোনা এনায়েত সাহেব, ওনার মনে করেন যে আগামী মাসের 3 তারিখে বিয়ে, সাপোজ উদাহরণ দিতেছি, ঠিক আছে? আর আমরা এই গ্রিন 70-তে যারা আছি সবাই দাওয়াত দিছে। তো আমরা আগামী মাসের 3 তারিখে এনায়েত সাহেবদের বাসায় পৌঁছাই গেছি। পৌঁছায় যাইয়া দেখি এনায়েত নেই, উনি আর একটা মেয়ে নিয়ে চলে এসেছে, ঠিক আছে? তখন আমাদের কি কেউ আপ্যায়ন করবে? আপ্যায়ন করবে না কিন্তু, কারণ এখানে আমাদের উপলক্ষটা কে ছিল? এনায়েত নাই। সুতরাং আমরা তখন কেউ না, হ্যাঁ, মাথা নিচু করে লজ্জা পেয়ে আমাদেরকে চলে আসতে হবে, ঠিক আছে? এমন ঘটনা না ঘটুক এমনই চাই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এইখানে সমস্ত আয়োজন কিন্তু স্টুডেন্টকে নিয়ে, তাই না? এইখানে এর পূর্বে যারা আছে এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্টুডেন্টকে সাপোর্ট করতেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ঠিক আছে? যেমন এরকম উদাহরণ দেই আমি মাঝে মাঝে। আপনার নাম মনে করেন কুদ্দুস, ঠিক আছে? আপনি একজন নেতা, আপনার 10 জন কি আছে, সব আছে, সহযোগী আছে, ঠিক আছে? 10 জন নেতা আছে আপনার দলে। এখন আপনি চাইতেছেন 5000 মানুষ নিয়ে আমরা একটা মিছিল করব, আর মিছিলে আমি সবার সামনে থাকবো ব্যানার নিয়ে, আমার সাথে পাশ দিয়ে তোমরা 10 জন থাকবে, সবাই বলবো আমার ভাই, তোমার ভাই, কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই, এই স্লোগান দিতে দিতে আমরা যাব। তো এখন ঘটনা ঘটছে কি, তাহলে কিভাবে 5000 মানুষ কই পাবো? আমরা তো ওই যে 11 জন। হ্যাঁ, তখন এইখানে বলতেছে যে তাইলে তোমরা 10 জন, এক একজনে তোমাদের কতজন করে সংগ্রহ করতে হবে? এক একজনের কিন্তু তোমাদের এখানে যদি 50 জন বা 500 জন, এক একজনের 500 জন করে সংগ্রহ করতে হবে। দেখেন এখানে কিন্তু এক একজনের এইভাবে, এই যে 10 জন আছে, 10 জনের প্রত্যেকেরই কিন্তু 500 জন করে সংগ্রহ করতে হবে। এখন এই 10 জন এর প্রত্যেকেরই আলাদা আলাদা 10টা করে সেল আছে, এই 10 জনের আরো আলাদা 10টা নেতৃবৃন্দ আছে, অর্থাৎ এই 10 জনের এক একজনের 10 জন মুঠ করে নেন, ভালো লাগবে। তো এই 10 জন, ঠিক আছে, ওনারা এইভাবে যখন সংগ্রহ করতেছে এইভাবে তখন শেষ পর্যন্ত দেখলাম যে একজন মানুষের মাত্র 10 জন করে সংগ্রহ করতেছে, হইতেছে এরকম যাইতে যাইতে একসময় 5000 মানুষ হয়ে গেছে। সবাই মিলে কইতেছে আমার ভাই, তোমার ভাই, কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই, কিন্তু কুদ্দুসকে চিনে ওই সামনের 10 জন, পাশের এটাও কিন্তু চিনে না, চিনে, কিন্তু সবাই কিন্তু কুদ্দুসের নাম কইতেছে। তার মানে ওরা কি প্রত্যক্ষভাবে চেনে না, ওরা পরোক্ষভাবে চেনে বা একজনের মাধ্যমে চেনে। ঠিক এইরকমই আপনি দেখেন এখানে যে ভেরিটা, এনি স্টুডেন্টরা মডিফাই করে নাই, কিন্তু স্টাডিয়াস স্টুডেন্টকে মডিফাই করছে, ওই স্টাডিয়াস কে আবার এইটা মডিফাই করছে। দেখেন এন্ড স্টুডেন্টকে মডিফাই করে নাই, কিন্তু স্টুডেন্টের সহযোগী মিস্টোরিয়াস এবং কনসাস এই দুইটা শব্দকে কানেক্ট করছে। তার মানে ভেরি এবং এন্ড, এ এবং এরা যারা প্রত্যেককেই
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই স্টুডেন্টকে সাপোর্ট করতেছে, রাইট? তাহলে আমরা এটা বলতে পারি কুদ্দুসের দল, তার মানে কি স্টুডেন্টের দল, স্টুডেন্ট কি নাউন, ঠিক আছে? তাহলে এটা নাউন টিম। এই যে শব্দের এই টিমগুলোকে বলা হয় প্রেস, এটার নামই নাউন প্রেস। এই শব্দের এই দলগুলোকে একসাথে কি বলা হয়? নাউন প্রেস। এখন আপনি কেমনে নির্বাচন করবেন? খুব সহজ, খেয়াল করেন। বিষয়টা হলো আপনি যেখান থেকে অর্থ শুরু করবেন ওইখান থেকে অর্থ করতে যায় সবার শেষে যার অর্থটা করবেন ওই প্রেস। এই দেখেন, একজন খুব পড়ুয়া, তারপরে ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, সচেতন এবং রহস্যময় ছাত্র, সবার শেষে কার অর্থ প্রদান করছেন? তাই এটা ছাত্র প্রেস। ছাত্রটা নাউন, তাই এটা নাউন প্রেস। খুব সহজ কিন্তু। আচ্ছা, এরপরে আমরা আসি এই জায়গা থেকে এই পর্যন্ত মুছে ফেলা দেশের এখানে আমি অর্থ করতেছি খুব পড়ুয়া, পরিশ্রমী, সচেতন এবং রহস্যময়। সবার শেষে আমি কার অর্থ প্রদান করলাম? অ্যাডজেক্টিভ। এটার নাম কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আপনি সবার শেষে যার অর্থ প্রদান করবেন সেটা ওই ফ্রেজ। আর কোন ফ্রেজের আর কোনো সংজ্ঞা প্রয়োজন নাই। তবে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের উপাদান হিসেবে কি কি থাকতে পারে? নাউন ফ্রেজের মধ্যে অবশ্যই শেষে নাউন থাকবে। আচ্ছা, এর মধ্যে অ্যাডজেক্টিভ থাকবে, এক ভার্ব থাকতে পারে, কনজাংশনও থাকতে পারে, ওগুলো তো আমরা জানি না। কারণ প্রত্যক্ষভাবে সহযোগিতা করতেই পারে, পরোক্ষভাবে সহযোগিতা করতেই পারে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা জানবো এই নাউন ফ্রেজের হেডওয়ার্ড যে মূল শব্দটা সেটা কিন্তু নাউন। তো এই নাউন ফ্রেজগুলো বসে কোন জায়গা? চারটা জায়গা, খুব গভীরভাবে খেয়াল করবেন, চারটা জায়গা। তাতে আপনি দেখবেন যে ব্রেন ক্লিয়ার হয়ে যেতেছে, একদম পরিষ্কারভাবে খেয়াল করবেন, বোঝা গেছে? তবে সেটা দুইটা জায়গা হলে ভালো হয়, দুইটা জায়গা, তিনটা জায়গা হলে ভালো হয়, একদম পরিষ্কার আসবে বিষয়টা। তিনটা জায়গা কি কি? খুবই সহজ। ফাইনাইট ভার্বের আগে, ফাইনাইট ভার্বের পরে, প্রিপজিশনের পরে, শেষ। তিনটা কথা মনে রাখতে পারবেন না? ফাইনাইট ভার্বের আগে, ফাইনাইট ভার্বের পরে, ফাইনাইট ভার্বের আগে, ফাইনাইট ভার্বের পরে, প্রিপজিশনের পরে। কথা বুঝছেন? এবং একই সাথে একটা কথা আমরা শুনছি না ছোটবেলা থেকে, ইল্লা জেনে দুইলে খাইছে জেনে মইলে, ঠিক আছে? একজন চোর যদি নিয়মিত চুরি করে, প্রত্যেক রাত্রে গোপাল বার দেখেন না, তেলে পচা কেমনে চুরি করে, খাইছে কিন্তু যায় না, ঠিক আছে? মানে দেখা যাইতেছে কি, একজন চোর যদি কোনোভাবে কোনো রাষ্ট্রের রাজা হয়ে যায়, ঠিক আছে, এখন তার তো চুরি করার দরকার নাই, অসংখ্য জিনিস আছে, চুরি করার দরকার আছে, কিন্তু সে কি করবে? এক ঘরের জিনিস আরেক ঘরে রেখে, আরেক ঘরের জিনিস আরেক ঘরে রেখে। এটা তার অভ্যাসটা সে কিন্তু চেঞ্জ করতে পারতেছে না, একটা হ্যাবিট। যে যত বড়ই হোক, এই যে যেমন আমি অনেক একটা গল্প করছিল, ঠিক আছে? সেটা হলো যে একটা সাপোজ ধরেন, আমার মনে নেই ভালো করে, 20 তলা একটা ভবন, ভবনের নিচে বসে একটা লোক ভিক্ষা করতেছে, ঠিক আছে? ভিক্ষা করতেছে একজন সাংঘাতিক, ঠিক আছে, সরি দুঃখিত, সাংবাদিক, ঠিক আছে? আইসে কি করছে? ওনার সামনে লাউড স্পিকার ধরছে, ধরে সেটা বলতেছে, আচ্ছা ভাইজান, আপনি তো অনেকদিন যাবত ভিক্ষা করতেছেন, আমি আপনাকে একটু দুই একটা প্রশ্ন করতে চাইতেছি। আপনার নামটা কি? অমুক। আচ্ছা, মনে করেন আজকে আপনাকে এই বিল্ডিংটা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? এই বিল্ডিংটা আনুমানিক 50 থেকে 100 কোটি টাকা হবে, এই যে এরিয়া সহ, ঠিক আছে? আপনাকে এই বিল্ডিংটা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? আপনি প্রতি মাসে 15 থেকে 20 লাখ টাকা ভাড়া পাবেন, ঠিক আছে? তাহলে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন। তো তখন উনি ওনার অনুভূতি ব্যক্ত করতেছে যে আমি এই বিল্ডিং এর নিচে একাই ভিক্ষা করবো, আর কাউকে ভিক্ষা করতে দেবো না, এখানে আমি একলাই ভিক্ষা করবো, ঠিক আছে? কারণ এটা কিন্তু তার অনুভূতি, সে যে যেমন তার কিন্তু সেই বৈশিষ্ট্যটা। ঠিক এইরকম ভাবে আমাদের ফাইনাইট ভার্ব, যেমন আমি এখানে বলতেছি হি গোস, সে যায়, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব। আবার ধরেন আমি এখানে বলতেছি হি রিডস, সে পড়ে, এটি কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এই ফাইনাইট ভার্বের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো কি, যে ফাইনাইট ভার্বকে দুই ধরনের প্রশ্ন করা যায়। একটা হলো কি বা কাকে, আর একটা হলো কি বা কাকে ছাড়া অন্য প্রশ্ন। কোন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যানসারটা আসে ওটার নাম অবজেক্ট। কোন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যানসারটা আসে ওটার নাম হলো অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে কি বসে? নাউন ফ্রেজ। আর একটা শব্দ বসলে কি বলবো? নাউন, প্রোনাউন।
আর ফ্রেজ বসলে কি বসবো, নাউন ফ্রেজ। ক্লোজ বসলে কি বসবো, নাউন ক্লোজ। অন্য কিছু কিন্তু বসবে না। তার মানে এখন দেখেন এই যে ফাইনাইট ভার্বের যে অবজেক্ট, অবজেক্টটা কি, কোন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, যেমন সে পড়ে, কি পড়ে, বই পড়ে, হি রিডস এ বুক, এটা কিন্তু অবজেক্ট। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে বলি হি গোস, সে যায়, কই যায়, টু কলেজ, বাই, এইটুকু কিন্তু অবজেক্ট না। কিসের জন্য অবজেক্ট না? কারণ আপনি দেখেন হি গোস, সে যায়, কি যায়, কাকে যায়, অ্যানসার আসে। এটা হলো কোথায় যায় সেই প্রশ্নের উত্তর আসছে। কি বা কাকে ভার্বকে প্রশ্ন করে দুইটা প্রশ্নের উত্তর যখন আসে তখন ওই ভার্বটার নাম কি? হ্যাঁ, খেয়াল করেন, ওই ভার্বটার নাম হলো ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব, মানে যেটার অবজেক্ট আছে। কোন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি অ্যানসার আসে ওই ভার্বটার নাম ট্রানজিটিভ ভার্ব, যদি অ্যানসার না আসে ওই ভার্বটার নাম ইনট্রানজিটিভ ভার্ব। আমি কিন্তু ভার্বের আরো দুইটা প্রকার বলে দিলাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে। অর্থাৎ কোন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি অ্যানসার আসে তাহলে ওই ভার্বটার নাম ট্রানজিটিভ ভার্ব, যদি না আসে তাহলে ইনট্রানজিটিভ ভার্ব। আসে কি আসে না ওই আপনার দরকার কি, আপনি দেখলেই চিনবেন। যেমন হি গোস টু কলেজ, এটা তো স্থান, স্থান না, স্থান মানে কি, কোথায় প্রশ্নের উত্তর, সময় মানে কখন প্রশ্নের উত্তর। ঠিক আছে, বাই, হুইজ, ঠিক আছে, থ্রু, এগুলা যদি আসে তাহলে কিভাবে প্রশ্নের উত্তর। হ্যাঁ, কতক্ষণ ধরে, ফর প্রশ্নে মানে আপনার কতক্ষণ ধরে, এখানে ফর বা সিন্স, এগুলা নানান কিছু আসতে পারে। তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তো সব আবি যাবে, কিছু আসবে না, ফ্রেশ জিনিস আসবে। অর্থাৎ যখন আমি বলতেছি হি রিডস, সে পড়ে, কি পড়ে, এ বুক, একটি বই পড়ে। অথবা মনে করেন যে হি লাইকস, সে পছন্দ করে, কাকে পছন্দ করে, আম্বিয়াকে। আচ্ছা, এই যে আমরা যে বিষয়গুলো খেয়াল করতেছি, হি লাইকস, আম্বিয়া, এই জিনিসগুলো নিয়ে আসতেছি, এগুলো কিন্তু অবজেক্ট। ঠিক আছে, এখন এই ভার্বটাকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন না করে অন্য কিছু দিয়ে প্রশ্ন করেন, সেটা তো অবজেক্ট না। হি লাইকস, সে পছন্দ করে। ঠিক আছে, কেন পছন্দ করে? ফর হার বিউটি, কারণ এটা তো আপনি ই করেন নাই, কি দিয়ে প্রশ্ন করেন নাই, তাহলে তো এটা অবজেক্ট না, তাহলে এটার নাম কি? কি বা কাকে দিয়ে যে প্রশ্নটা করেন আপনি, ওই প্রশ্ন করলে যে অ্যানসারে যে শব্দটা আসে, কোন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অ্যানসারটা আসে, অ্যানসারে যে শব্দটা আসে, ওটা হয় নাউন হইব অথবা প্রনাউন হইব অথবা নাউন ফ্রেজ হইব। আর যদি ক্লোজ আমরা বুঝি, একটু পরে বুঝবো, ক্লোজ বুঝলে ওটার নাম কি হবে, নাউন ক্লোজ। আর কিছু কিন্তু হবে না, অন্য কিছু হওয়া সম্ভব না। কিন্তু কি বা কাকে ছাড়া অন্য যে কোনো শব্দ দিয়ে প্রশ্ন করার সাথে সাথে ওটা হইব কি, অ্যাডভার্ব। একটা শব্দ হইল অ্যাডভার্ব, বোঝা গেছে, আর একাধিক শব্দ হইল কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর কিছুই না। যেমন যেমন এখানে বলতেছে গোস, সে যায়, আপনি ওভাবে বলবেন হি গোস, সে যায়, সে কোথায় যায়, সেখানে যায়। একটা শব্দ বলছে, এটা অ্যাডভার্ব, কাহিনী শেষ। হি গোস, সে কখন যায়, সামটাইমস, মাঝে মাঝে যায়, অ্যাডভার্ব। আচ্ছা, হি গোস টু কলেজ, সে কলেজে যায়, ব্যাক টু টেন্সে লাগবে, মানে কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, আর যদি আপনি এখানে বাক্য লেখেন হি গোস, সে যায়, কোথায় যায়, হোয়ার হি লাইকস, মানে এটাও কিন্তু ওই একটা প্রশ্নের উত্তরই। ভার্বকে আমি প্রশ্ন করছি, কোথায় যায়, যেখানে সে পছন্দ করে। এটা একটা বাক্য হয়ে গেছে, ডাব্লিউ দিয়ে আমরা একটা বাক্য লিখছি, তাই এটার নাম কি, ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। ক্লোজটা হলো কি, আর কিছুই না, মানে শব্দটা হলো নাউন অথবা প্রনাউন, তাই না, বা অ্যাডভার্ব, এগুলো আসতেছে। আর যখনই একাধিক শব্দ আসতেছে ওটা হলো ফ্রেজ। আর যখনই ডাব্লিউএস বা কোনো কনজাংশন দিয়ে আমরা কোনো বাক্য লিখতেছি ওই প্রশ্নের উত্তরে, তখনই ওটার নাম ক্লোজ, আর কিছুই না। তো এইখানে আমি যে কারণে এখানে আসছিলাম সেটা হলো অবজেক্টটা কিন্তু আমরা একটু ভালো করে জেনে গেলাম, আর এখানে জানলাম হলো ট্রানজিটিভ ভার্ব আর হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো এই ক্ষেত্রে আপনি খেয়াল করেন, ভার্বের বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে যে এই আলোচনাটা কিন্তু আমার চলে আসছে। ভার্বের বৈশিষ্ট্যটা কি, খুবই চমৎকার বৈশিষ্ট্য কিন্তু। সেটা হলো একটা ভার্ব, সে ফাইনাইটই হোক আর নন ফাইনাইটই হোক, বুঝে গেছে, তাতে কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, ট্রানজিটিভ হইলে সে অবজেক্ট গ্রহণ করতেই পারে, অবজেক্ট গ্রহণ করতেই পারে, তার যে আগের খাচ্ছা সেটা কিন্তু সে ভুলে যাবে না। আর অবজেক্ট হিসাবে কারা বসে, নাউন। খেয়াল করেন কিন্তু ভার্বের, সেটা ফাইনাইট ভার্বই হোক আর নন ফাইনাইট ভার্বই হোক, যেমন তাই হোক, ভার্বের অবজেক্ট হিসাবে ভার্বের পরে বসে কেরা,
নাউন প্রোনাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ ভার্বের আগে বসে কেটা নাউন প্রোনাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ প্রিপজিশনের পরে বসে কেটা নাউন প্রোনাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ এই তো কাহিনী এইটুকু যখন আপনি বুঝতে পারতেছেন তখন আপনার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ শেষ তখন আপনি কেমনে হয়ে যেতেছে আপনি দেখেন এখানে আমি যখন বলতেছি এইভাবে I like এইভাবে বললাম I like playing football এটা যখন আমি বাক্যটা লিখছি এই লেখার পরে যে ঘটনাটা ঘটছে I like playing football ঠিক আছে বাস ক্লিয়ার মনোযোগ দিবেন আমি পছন্দ করি কি পছন্দ করি একসাথে যদি কোন আপনি ফুটবল খেলা দুইটা শব্দ বলে বলে দিয়েছে বুঝে গেছে কিন্তু আস্তে আস্তে আপনি অ্যানসার করেন আমি পছন্দ করি কি পছন্দ করি খেলা পছন্দ করি এই দেখেন খেলা পছন্দ করি কি পছন্দ করি খেলা পছন্দ করি আর যখন আপনি বলবেন ফুটবল খেলা ইংরেজি কি জানেন ফুটবল গেম তারপরে আপনি অর্থটা কিন্তু ভুল করতেছেন ফুটবল খেলা ইংরেজি কি ফুটবল গেম কথা বুঝছেন আচ্ছা আপনি যদি বলেন কাবাডি খেলা ইংরেজি কি কাবাডি গেম ক্রিকেট খেলা ইংরেজি কি ক্রিকেট গেম আমরা বলি না ক্রিকেট গেম ইজ অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং প্লে ইজ অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং ম্যাটার এরকম আমরা বলতে পারি কিন্তু তাই না গেম ইজ এ স্পোর্টস অ্যান্ড স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টস এগুলোও কিন্তু আমরা বলি তার মানে খেলা ইংরেজি কিন্তু গেম ফুটবল খেলা ফুটবল গেম এইভাবে কিন্তু আসবে তার মানে আই লাইক প্লেইং ফুটবল আমি ফুটবল খেলা পছন্দ করি হয় না কিন্তু আপনার উত্তরটা এইভাবে বুঝতে হয় আই লাইক আমি পছন্দ করি কি পছন্দ করি খেলা পছন্দ করি যখনই আপনি বলছেন খেলা পছন্দ করি কিন্তু না কারণ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে ঠিক আছে এরপরে আবার এই প্লেইং এ কি খেলা পছন্দ করি এই দেখেন এটা কিন্তু আমার এই ভার্বের অবজেক্ট এটা আমার কোন ভার্বের অবজেক্ট এটা নন ফাইনাইট ভার্বের অবজেক্ট নাউন হিসেবে যে ভার্বটা ব্যবহৃত হয়েছে তার অবজেক্ট কিন্তু এটা তার মানে এটাও নাউন এটাও নাউন কিন্তু এটা কি ফাইনাইট তো এই যে জায়গাগুলো এখন যদি আমি এটা উল্টা করে লিখি একটু উল্টা করে যেমন ধরেন প্লেইং ক্রিকেট Playing cricket is my favorite game. Hobby. এটা দিতে হবে প্লেইং আইনজি দেই নি তাই না প্লেইং ক্রিকেট ইজ মাই ফেভারিট হবি অর খেলা আমার একটি প্রিয় শখ খেলা এখন কি খেলা ক্রিকেট খেলা আমার একটি প্রিয় শখ তার মানে খেলাটাই কিন্তু আপনার শখ তাই না একসাথে ক্রিকেট খেলাটা হলো আপনার শখ খেলা কি খেলা ক্রিকেট খেলা দুটি কিন্তু না কথাটা বুঝতেছেন তার মানে বিষয়টা এই দাঁড়াইতেছে যে ভার্বের অবজেক্ট ধারণ এটা যে কোনো জায়গা থেকে সে করতে পারে ফাইনাইট পজিশন থেকেও করতে পারে নন ফাইনাইট পজিশন থেকেও করতে পারে এখন আইডেন্টিফিকেশনের যে সাইডটা অনেকটাই কভার হয়ে গেছে এখানে আরেকটা ক্লাস লাগবে আরেকটা ক্লাস হবে এটা কিন্তু বি ইউনিট এবং সি ইউনিট উভয় অংশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে যাই হোক আপনাদের আমার আজকের আলোচনাটা কেমন লাগলো আপনাদের কাছে আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে জি স্যার আচ্ছা ঠিক আছে এখন আমি আজকের ইংরেজি সাইড নিয়ে অত আলোচনা করতে চাচ্ছি না আমরা ইংরেজি যা পড়েছি কাইন্ডস অফ প্রিপজিশন এটা আপনাদের যাদের কাছে নাই একটু কাইন্ডলি বললেন আমি কাল আড়াই গেছিল কালকে রাত্রে খুঁজে একটা প্লেলিস্টের আওতাভুক্ত করে রাখছি আর কি ঠিক আছে আর আজকের ক্লাসটা পুরোটাই রেকর্ড করা আছে